আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আইটেক স্কুলের আজকের ভিডিওতে। আজকে আসলে এটা খুবই এক্সক্লুসিভ টাইপের একটা ভিডিও বা ফাইনাল একটা সাজেশন বলা যায়, শুধুমাত্র যারা সামনে আইসিটি পরীক্ষা দিতে যাচ্ছেন। আমি আশা করব এই ভিডিওটা একবারে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, কারণ গত সেই 5-6 বছর ধরে বা সেই 2020 সাল থেকে এত সময় ধরে অ্যাক্টিভলি যেহেতু পড়াচ্ছি আইসিটি, তো সেই অভিজ্ঞতার আলোকে আজকে আসলে আমরা ওভারঅল আলোচনা করব যে আপনি যদি এইচএসসি আইসিটিতে A+ পেতে চান বা তার চেয়েও ভালো মার্কস, মানে একবার ম্যাক্সিমাম মার্কসটুকু যদি আপনি তুলতে চান, আপনাকে কোন টপিকগুলো ফোকাস দিতে হবে বা কোন টপিকগুলো বেশি পড়তে হবে। আমি স্পেশালি কিছু কিছু টপিকও বলে দিই যেগুলো আমরা সাধারণত কোচিং সেন্টারে পড়াই না, কিন্তু তাও মাঝে মধ্যে রেয়ার কেসেও কোশ্চেন আসে। সো আমি আশা করব যে এই ভিডিওতে আমি যে টপিকগুলো বলবো এইগুলোতে যদি আপনি প্রায়োরিটি বেশি দেন বা একটু ফোকাস বেশি দেন, এই টপিকগুলো যদি অন্তত ভালো করে পড়েন, ইনশাআল্লাহ 99% শিওর যে আপনার পরীক্ষাও খুব ভালো হবে এবং A+ আসার মতো আপনি মার্কস করতে পারবেন। তো প্রথমে আমরা একটু সংক্ষেপে, যদি এগুলো নিয়ে অনেকবার আলোচনা করা হয়েছে, তাও একটু সংক্ষেপে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে একটু একটা কথাবার্তা বলি যে আমাদেরকে মূলত সিকিউর ক্ষেত্রে আমরা সবাই জানি 8টা থেকে আমাদেরকে 5টা অ্যান্সার করতে হবে, যেখানে হচ্ছে আমরা 50 মার্ক বলতেছি। এমসিকিউতে 25 মার্ক আর হচ্ছে প্র্যাকটিক্যাল এর মধ্যে 25 মার্ক, টোটাল আমাদের 100 মার্কসের বলা যায় এক্সাম হবে। অনেস্টলি যদি বলি, এইখানে এই 100 মার্কের মধ্যে আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন এরা অনেকেই মানে 90, 95, 98 এমন মার্কস পাবেন, কারণ বিগত বছরগুলোতে আমি আমার অনেক স্টুডেন্টকে দেখেছি 95, 98, 97 এমন পেতে। সো এইটা আমাদের এখন আমি টার্গেটটা মিলাইতেছি যে এনিহাও আমরা মিনিমাম 80, যেমনই হোক আমার 80-র নিচে আসা যাবে না। যদিও আমাদের 100 মার্কের আসলে পরীক্ষা হইতেছে না, তো ডিরেক্টলি আমরা এইচএসসিতে বসবো হচ্ছে 75 মার্কের এক্সাম দিয়ে, এটা তো আমাদের প্র্যাকটিক্যাল। তবুও যদি ওভারঅল হিসাব করি যে আমাদের মিনিমাম 80 মার্কস লাগবে, কিন্তু ওই 80 মার্কস মিলানোর জন্য যদি আমরা মিনিমাম করে মার্কস ধরি যে কোনটাতে আমাদের কত পেতে হবে, ভাই প্র্যাকটিক্যাল মার্কস, এটা আমরা যদি একবারে খাঁটি বাংলায় বলি, এইটা খুব ভালো কিছু কলেজ ছাড়া ম্যাক্সিমাম কলেজ এটা আল্লাহর রাস্তিয়া মার্কস বলা যায়, খুব ভালোভাবে বা খুব কঠিনভাবে এটাকে তেমনভাবে এক্সামিন করা হয় না। সো প্র্যাকটিক্যাল মার্কসটা ইনডিরেক্টলি বলে আপনার কলেজের হাতে থাকে, কলেজের স্যারদের হাতে থাকে। তো অ্যাভারেজ বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে 22, 23, 25 অ্যাভারেজ পায়। তো কেউ কেউ কোনো ক্ষেত্রে 20ও পায়, এর নিচে সাধারণত কেউ পায় না। সো আমি অ্যাভারেজ ধরে নিই, যেহেতু আমরা গরিব মানুষ, আমাদের চেহারা খারাপ, আমাদেরকে স্যাররা পছন্দ করে না, আমাদের কপাল খারাপ, ধরে নিলে আপনাকে যদি কমও দেয় প্র্যাকটিক্যাল মার্কসে সাধারণত 20+ দিবে আপনাকে ইনশাআল্লাহ। আবার বলতেছি জাস্ট এটা হচ্ছে আমাদের মিনিমাম হিসাবে, এর বেশি পাবো ইনশাআল্লাহ আমরা। আচ্ছা, এমসিকিউর ক্ষেত্রে যদি বলি, এমসিকিউ 25 মার্কের মধ্যে আপনি আজকের এই ভিডিওটা যদি একটু ভালো করে দেখেন এবং আপনি যদি একটু প্রিপারেশন নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনার মানে 25-এর মধ্যে 12 থেকে 15টা হুবহু কমন আসবে ইনশাআল্লাহ। মানে 12 থেকে 15টা একবারে সেম টু সেম, মানে কোনো ভাবনা চিন্তা তেমন করা লাগবে না, দেখাই খালি গ্যাচাং করে আপনি বৃত্ত ভরাট করতে পারবেন। সো এইরকম যদি চিন্তা করি যে 12 থেকে 15টা হুবহু কমন, আবার কিছু ক্লাস একটু ক্যালকুলেট করে ভাববা চিন্তা হিসাব করে বা বুঝা দিতে হইব, এইরকম বললে যারা একটু প্রিপারেশন নিয়ে যায় এরা 22টা, 23টা, কারো 24-25টা হইতে পারে বা হয়। আমি একটু গরিব মানুষ, যেহেতু আমাদের একটু কপালটা খারাপ অনেকের, ধরে নিলাম একটু আপনি অ্যাভারেজ হচ্ছে 20+ পাবেন। তবুও যদি কোনো কারণে 1টা-2টা কম হয় কোনো সমস্যা নেই, একটু পর আপনাকে ব্যাকআপ দেখাচ্ছি। এইখানে ছিল এটা হচ্ছে মেইন খেলা। আপনি যদি একটু বুঝে আমি একটু দেখাই দিচ্ছি কোনগুলো থেকে কি অ্যান্সারটা করবেন, ওইভাবে যদি অ্যান্সার করেন 50-এ অনেক স্টুডেন্ট আছে 49, 48, 50 হয়তো বা পায়। তো অ্যাভারেজ 50-এ বাংলাদেশের অ্যাভারেজ যদি মার্কস বলি, যারা পইরা পরীক্ষা দেয়, বুঝা লেখে, মানে আন্তাজে না লেখে, একটু বুঝা যদি অ্যান্সার করে, যে আজকে সাজেশনটা যদি ফলো করেন 50-এ ইনশাল্লাহ আপনি অ্যাভারেজ 45, 46, 48 পাইতে পারেন। মিনিমাম মার্কস হচ্ছে 43, 44 থেকে শুরু হয় যারা বুঝায় অ্যান্সারটা করে। সো 44 মানে 44 বা 45 এরকম আসে। তবুও আপনি চিন্তা করেন আপনার 80 মিলাইতে মাত্র আপনার কত লাগে, 40+ লাগে বা 40 লাগে। তা আমি যদি এই কমায় ধরি ভাই, এবারে যেখানে 45, 44 পায়, আপনি তো এখানে 40 ইনশাল্লাহ পাবেনই, এখানে 42, 43 এরকম কিছু আসবে। তবু কমায় যদি ধরি এখানে 40, এইখানে 20, এখানে 20 এরকম যদি হিসাব করি, কখনো 2 মার্ক 3 মার্ক এদিক ওদিক হইতে পারে, সমস্যা নেই। এই জায়গায় 2 মার্ক বেশি পেলে এখানে 2 মার্ক কম হলেও সমস্যা নেই। এরকম যদি চিন্তা করি, অ্যাভারেজ কিন্তু আপনি দেখেন এখানে আপনার কিন্তু 80+ চলে আসতেছে, তার মানে আপনার A+ চলে আসবে। এটা হচ্ছে মিনিমাম মার্কস ভাই। তো এটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যে আপনারা জাস্ট একটু যদি প্রিপারেশন নেন, টাইম আছে একটু। আজকে ওভারঅল টপিকগুলো বলতেছি, সাজেশনগুলো দিচ্ছি এবং কি আসবে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এইভাবে যদি পড়েন শিওর আপনাদের 80+ ইনশাআল্লাহ আসবে। আচ্ছা, আমরা একটু এখন মেইন কথা যাওয়ার আগে একটা বিষয় বলি। আপনি স্বাভাবিকভাবেই চান যে আপনার ফ্রেন্ডরাও আপনার সাথে ভালো স্কোর করুক। আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার ফ্রেন্ডদের ভালোই চাই সবসময়। সো আমি বলবো এই ভিডিওটা আপনি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করে দেন, অথবা আপনার ফেসবুক গ্রুপে, অথবা আপনার মেসেঞ্জার গ্রুপ বা ইনবক্সে কারো, এগুলো শেয়ার করে দেন, যেন তারাও এই ভিডিওটা দেখে তারাও একটা আইডিয়া পায়। সো আমি বলবো আসলে এই ভিডিওটা এখনই মানে কন্টিনিউ করার আগে এখনই শেয়ার করে রাখেন, যেন আপনার ফ্রেন্ডরাও দ্রুত এটা দেখতে পারে। তো আমরা এখন একটু আইডিয়া নেই যে আমাদের আসলে কোন অধ্যায় থেকে কোপটা দিব।
যদি আমরা জানি যে আসলে আমরা এখন যে কথাগুলো বলবো এগুলো বিশেষ করে হচ্ছে সিকিউর জন্য, এমসিকিউর জন্য হবে, এমসিকিউরগুলো একটু পর সাজেশনগুলো দিচ্ছি। আচ্ছা, আমরা সবাই জানি যে আমাদের এইচএসসি 25-এর শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের মূলত এখানে 5টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে যদিও বিশ্বগ্রাম যে টপিকটা রয়েছে এটা একটু মোটামুটি বড় টপিক ছিল, এই টপিকটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তবু আমি বলবো একটু টুকটাক আইডিয়া নিয়ে যাবেন। যাই হোক, এটা মেন ফ্যাক্ট না, এটা একটু পরে আমি অধ্যায় ভিত্তিক আলোচনা করতেছি। ওভারঅল যদি বলি 5টা অধ্যায় আছে, এর মধ্যে তৃতীয় অধ্যায় এটাকে আমরা একটু হাইলাইট করার মতো, যেটাকে 2টা অংশ। প্রথম অংশ 3.1, 3.2। 3.1 হচ্ছে সংখ্যা পদ্ধতি, 3.2 হচ্ছে ডিজিটাল ডিভাইস। সো এইভাবে যদি বলি, চতুর্থ অধ্যায়কে আমরা একটা ব্যাখ্যামূলক পার্ট আর একটা HTML পার্ট ভাবতে পারি। পঞ্চম অধ্যায়কেও 2টা পার্টে ভাবতে পারি, একটা হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট বা প্রোগ্রাম রিলেটেড ব্যাখ্যাগুলো, আর একটা হচ্ছে শুধু সি প্রোগ্রাম নিয়ে। যাই হোক, আমাদের এইগুলো মেইন ম্যাটার না, এইটাকে যদি আমরা বলি এরকমভাবে ভাগ করি। দেখেন, আমি ওভারঅল স্ট্যাটিস্টিক্স এবং আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত আপনাদের ব্যাচে মানে আপনাদের হিসাব করলে সাধারণত 3টা আসার কথা, যদি 3টা নাও আসে 2টা আসবে। আচ্ছা, 3.1 থেকে একটা আসে, 3.2 থেকে একটা আসে, কখনো কখনো 3.1 থেকে যে সৃজনশীলটা আসে এটা ক আর খতে 3.2 থেকে মিলিয়ে দেয়। সো এইখান থেকে যদি বলি, এই 2টা অধ্যায় থেকে মিক্স করে সাধারণত 2টা সৃজনশীল আসে, এর কমও আসে না, বেশি আসলেও আসতে পারে, কিন্তু সম্ভাবনা খুবই কম। সো এই তৃতীয় অধ্যায় থেকে আমরা ধরে নিতে পারি যে 2টা সৃজনশীল ইনশাল্লাহ আসবে, সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল লেভেল, দুটোকে মিক্স করে, অথবা 2টা আলাদা আলাদাও আসতে পারে। চতুর্থ অধ্যায় থেকে আপনাদের অনুযায়ী সাধারণত একটা সৃজনশীল আসার কথা, তবে 2টাও আসতে পারে। আচ্ছা, সো পঞ্চম অধ্যায় থেকে যদি বলি, আপনাদের অনুযায়ী পঞ্চম অধ্যায় থেকে সাধারণত 2টা আসার কথা, কখনো কখনো একটাও আসতে পারে। এইখানে কোনো একটা কম বেশি হতে পারে, যেমন এটাতে অনেক সময় যদি 2টা দিতে পারে, তাহলে এখানে হচ্ছে 3টাও দিয়ে দিতে পারে। সো সমস্যা নেই, কারণ আমাদের টোটাল মিলাবে কয়টা? 8টা সৃজনশীল থেকে আমাদের মূলত 5টা দিতে হবে। সো এখন যদি আমি চিন্তা করি প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে 3টা আসবে, গেস করতে পারি আর কি, গেস থেকে আমি বলতেছি 3টা আসবে, এইখান থেকে 2টা আসবে, এইখান থেকে একটা আসবে, আমাদের অলরেডি 6টা হয়েছে, এইখান থেকে 2টা। কখনো কখনো যদি আপনাদের ক্ষেত্রে আবার এমনও হইতে পারে যে এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এটাও হইতে পারে। যাই হোক, এটা একটা প্রেডিকশন, তবে এরকমভাবেই আসবে আর কি সাধারণত। এখন যারা ভালো মার্কস পেতে চান তাদেরকে যেটা করবো, আপনি যেই অধ্যায় অ্যান্সার করেন, প্রথম টার্গেট, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আমাদের অন্যান্য স্যাররাও বলে আসতে হয়তো বা, যে আগে যেগুলো পড়েন ওগুলো অ্যান্সার করেন। আমিও বলবো হ্যাঁ, আগে যেগুলো পড়েন এগুলো অ্যান্সার করেন, কিন্তু এর মধ্যে প্রায়োরিটি থাকবে আপনার হচ্ছে এই কয়েকটা অধ্যায়। আগেই যদি ব্যাখ্যামূলক লিখেন, ব্যাখ্যামূলক লেখা আপনার হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু আমারই ব্যাখ্যামূলকে মার্কস তেমন পাবেন না। সো আপনার মেইন ফোকাস থাকবে আপনি অ্যান্সারগুলো 3 থেকে 5-এর মধ্যে করবেন। 3 থেকে 5-এর মধ্যে অ্যান্সার যদি করেন, মানে তৃতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সৃজনশীলগুলো আসলে অ্যান্সার করলে সহজে স্যারেরা মার্কস কাটতে পারে না, কারণ স্যাররা ওই সময় ছোটখাটো ভুল হলে অনেক সময় স্কিপ করে দেয়। ছোট একটা জায়গায় আপনি সেমিকোলন দিতে ভুলে গেছেন, হয়তো স্যার খেয়ালই করে নাই, এমনও হইতে পারে। সো এই জন্য বলবো যে তৃতীয় থেকে পঞ্চম অধ্যায়গুলোকে একটু ফার্স্ট প্রায়োরিটি দেবেন সৃজনশীল অ্যান্সার করার জন্য। যদি এখানে কেউ এমন থাকে, না স্যার আমি A+ পেতে চাই, কিন্তু আমি তৃতীয় থেকে পঞ্চমের মধ্যে একটু ঘাবলা আছে, আমার পঞ্চম অধ্যায় একটু দুর্বলতা আছে, ভাই পরীক্ষার আগের রাতে পড়া খুব উল্টায় ফেলতে পারবেন না। পঞ্চম অধ্যায় পড়বেন, আপনি অন্য অধ্যায়গুলো হয়তো রিভাইজ দিতে টাইম পাবেন না। সো আমি বলবো, যদি খুবই না পারেন, একবারই না পারেন, অধ্যায়কে দরকার নেই, অন্যভাবে চালাই দেন, সমস্যা নেই। বলতেছি এরপর আমি কোন কোন টপিক কীভাবে কী করবেন। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে তৃতীয় থেকে পঞ্চম এগুলোকে শুরুর দিকে দিতে, যেটা ভালো পারি। সবার লাস্টে যদি কখন দেখি না এইখান থেকে আমি যা দিয়ে ফেলছি, আমার এখন একটা সৃজনশীল বাকি, আমি এখন একটা সৃজনশীল কমপ্লিট করতে পারি না, এই অধ্যায় থেকে আমার একটা নিয়ে সন্দেহ, পারতেছি না, সন্দেহ নিয়ে ভাই সংসার করা যাবে না, সন্দেহ নিয়ে কোনো কিছু করা যাবে না। পরীক্ষা অ্যান্সার লিখতে গেলেও মনের মধ্যে একটু রক্তক্ষরণ হতে থাকবে, যে না মনে হয় পারি না, এই সেই একটা ভয় থাকবে আর কি। দ্যাটস ওয়াই যদি কোনো একটা কনফিউশন থাকে, যদি কোনোটা না পারেন, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, এখান থেকে 3টা বা 4টা দেওয়ার পর এইপর আপনি প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় দিকে দেন। সো আমি এখান থেকে মিন করতে চাইছি, আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে আপনি তৃতীয় থেকে পঞ্চম থেকে যেগুলো বেস্ট পারেন এইগুলোকে পর্যায়ক্রমে দিবেন, তারপর যদি ব্যাকআপ লাগে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়তে ফোকাস দেবেন। এইরকমভাবে করলে আশা করি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে ইনশাল্লাহ ভালো মার্কস আসবে, কারণ স্যার অলরেডি আপনার প্রতি পজিটিভ ধারণা রাখবে যে না ও তো তৃতীয় অধ্যায় ভালো পারছে, মানে উনি অলরেডি টিক মার্ক দিতে অভ্যস্ত, ভালো মার্কস দিতে অভ্যস্ত, তখন আপনাকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় স্যার তেমন কার্পণ্য করবে না। ওই জায়গায় একটু সুন্দর করে লিখবেন, এমন না যেখানে এবার লিখবেন না, ওই জায়গায় যেটা ভালো পারেন ওইটা একটু গোছায় লিখবেন, বাট ওই সময় আপনি আনুপাতিকভাবে একটা ভালো মার্কস পাবেন ইনশাআল্লাহ। দ্যাটস ওয়াই আমি বলবো যে এইভাবে যদি আপনি একটু পর্যায়ক্রমে যদি দেন, ইনশাআল্লাহ আপনি 5টা সৃজনশীল যদি দেন, আপনি 45-46 এরকম আসতে পারে, 40-এর উপরে আসবে, এটা অনায়াসে আমি বলে দিব ইনশাআল্লাহ। যদি আপনি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় লাস্টে দিয়ে দেন, সমস্যা নেই, 40-এর উপরে আসবে। সো
আই গেস আপনারা বুঝতে পারছেন। যদি আপনার এখানে কারো যদি ঘাবলা থাকে না স্যার আমি 5 অধ্যায় পারি না, আপনি এই দুইটা থেকে আপনি 4টা দেন বা এই দুইটা থেকে আপনি 3টা দেন, 5 অধ্যায় একবারেই পারেন না যদি এমন হয় আপনি এই দুইটা থেকে পুরোপুরি কোপায় দেন, এরপর আপনি দুইটা এই জায়গা থেকে দেন, সমস্যা নাই, তাও ইনশাল্লাহ A+ আসার একটা সম্ভাবনা আছে। তো আমি বলবো ফার্স্ট টার্গেট থাকবে ভাই আপনি এই কয়েকটা অধ্যায়, যেখানে গ্যাপ না আমার একটা সৃজনশীল মিস, তখন আপনি এখান থেকে যাবেন। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন যে কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আপনার যদি কমেন্ট করার সুযোগ থাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমি অমুক জেলা থেকে অমুক কলেজ থেকে, যদি কলেজের নাম মেনশন করতে চান অথবা শুধু জেলাটা অন্তত লিখে দিবেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর শেয়ার এখনো যারা করেন ভাই এখনই শেয়ার করে দেন, কারণ আমরা এখন আমাদের মেইন পয়েন্টে যাচ্ছি, ইনশাল্লাহ এগুলো থেকে মনে আসবে। এখনো যারা খাতা কলম নেন না, হ্যাঁ ভিডিওটা স্টপ করে আগে খাতা কলম নিয়ে সামনে বসেন, আমি যা লিখবো ম্যাক্সিমাম জিনিসগুলো একটু শর্টকাটে নোট করার ট্রাই করুন, এই টপিকগুলোকে আপনি বেশি গুরুত্ব দিবেন। আচ্ছা, প্রথম অধ্যায়ের ক্ষেত্রে যদি বলি, প্রথম অধ্যায়ে আসলে আমাদের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই টপিকটা আমরা যেহেতু আমরা একবারই নতুন না, সবাই অলরেডি পরীক্ষার্থী, তার মানে অধ্যায়গুলো একবার হলেও একটু পড়া হয়েছে। তো যদি সংক্ষেপে বলি, এখানে আসলে কিছু টেকনোলজি নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে, কোন টেকনোলজি কোন খাতে ব্যবহার করা হয়, কোনটার ব্যবহার কি, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, এখন আমি প্রথম অধ্যায়টা ওভারভিউ করবো এবং গুরুত্বপূর্ণ টপিকগুলোকে পর্যায়ক্রমে আমি লিখবো এবং একটু সংক্ষেপে আমি অ্যান্সার দিয়ে দিব। আপনারা ডিটেলস পড়তে চাইলে পড়ে দিবেন, আশা করি আপনারা ডিটেলস পড়া আছে, তাও আমি মনে করিয়ে দিব যে কীভাবে কোয়েশ্চেন আসতে পারে। যদিও বিশ্বগ্রামটা আসলে নাই, ডিরেক্টলি বিশ্বগ্রাম কনসেপ্টটা বাদ দিয়ে দিছে, এইখানে বিশ্বগ্রাম থেকে ডিরেক্টলি কোয়েশ্চেন না আসলেও চেষ্টা করুন বিশ্বগ্রামের সংজ্ঞাটা পড়ে যেতে। বিশ্বগ্রাম কি? এই যে বিশ্বগ্রাম হচ্ছে একটা ধারণা, পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো ইন্টারনেটের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে একটা গ্রামের মতো করে যুক্ত আছে, এই ধারণাটাকে আমরা বিশ্বগ্রাম বলতেছি। জাস্ট একটু সংজ্ঞাটা হালকা পড়ে রাখবেন। সো বিশ্বগ্রাম থেকে ডিরেক্টলি কোয়েশ্চেন না আসলেও একটু আইডিয়া নিয়ে যাবেন, কারণ বলা যায় না কখন কি হয়, কারণ এর আগের বার আমি কয়েকবার দেখেছি অনেক কিছু এরকম ঘটনা ঘটেছে। সো একটু হালকা আইডিয়া নিয়ে যাবেন। তো প্রথম যে টপিক বা যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটার মধ্যে প্রথমে যদি বলি ভার্চুয়াল রিয়েলিটি, আমি একটু বাংলিশ মিক্স করে লিখি, ভার্চুয়াল রিয়েলিটি, যেটাকে আমরা VR বলি, অনেক সময় সংক্ষেপে VR আমরা বলি এটাকে। ভার্চুয়াল রিয়েলিটি এটা কি? এটা একটা প্রযুক্তি যেটা হচ্ছে কৃত্রিমভাবে আমরা একটা বাস্তবের মতো একটা রূপ দিব। এইখানে হার্ডওয়্যার ও সফটওয়্যার দুটার কম্বিনেশন থাকবে, মানে এটা কম্পিউটার নিয়ন্ত্রিত একটা পরিবেশ, কৃত্রিম পরিবেশ, যেটা বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো রূপ দিবে। এটা কোয়েশ্চেনটা সাধারণত গতে অথবা ঘতে আসতে পারে। কোয়েশ্চেনটা কেমন আসতে পারে? যে কোয়েশ্চেনটা সাধারণত এরকম কিছু, যে জাস্ট কথার কথা বলছি, যে হাসানাত স্যার বা হাসানাত ভাইয়া স্টুডিওতে বসে একটা কোণার মধ্যে বসে সে পুরো বিশ্ব ঘুরে আসলো, পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দেশ ভ্রমণ করে আসলো। তো উদ্দীপকে হাসানাত ভাইয়া কোন প্রযুক্তির ব্যবহার করেছেন ব্যাখ্যা করো, তখন ভার্চুয়াল রিয়েলিটি। সো এমন যদি হয় যে কৃত্রিমভাবে কোনো একটা পরিবেশ তৈরি হয়েছে, বাস্তবের মতো রূপ দেওয়া হয়েছে কিন্তু বাস্তবের নয়, কল্পনার জগৎকে বাস্তবের মতো রূপ দিয়েছে, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, তখন এটাকে একটু ব্যাখ্যা করে দিবেন। আচ্ছা, এইখানে একটা বিষয় হচ্ছে, এটা সিমুলেশন থাকবে, হার্ডওয়্যার সফটওয়্যারের একটা কম্বিনেশন থাকবে এবং ইন্টারাকশন থাকবে। সো এই ব্যাপারগুলোকে একটু হাইলাইট করবে যে না, যদি দেখি না এরকম কিছু একটা কৃত্রিমভাবে বাস্তবের রূপ দিছে, এটা ভার্চুয়াল রিয়েলিটি বলতেছে। এইখান থেকে কোশ্চেনটা একটু ঘুরে আরেকভাবে আসতে পারে যে না, উদ্দীপকের যে প্রযুক্তিটির কথা বলা হয়েছে সেই প্রযুক্তিটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, যে সেই প্রযুক্তিটি প্রশিক্ষণের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায় ব্যাখ্যা করো, বা গাড়ি চালানোর ক্ষেত্রে বা গাড়ি চালনা প্রশিক্ষণের ক্ষেত্রে উদ্দীপকের প্রযুক্তিটি কীভাবে ব্যবহার করা যায় ব্যাখ্যা করো। মানে আমরা গাড়ি গাড়ি চালানো শিখতে পারি বা ড্রাইভিং শিখতে পারি চাইলে ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে। সো এই ভার্চুয়াল রিয়েলিটি বা VR এই প্রজেক্টটা একটু পড়ে যাবেন, মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ রয়েছে এবং এটার ব্যবহারটা একটু দেখে যাবেন। আচ্ছা, এইটার পর আমি কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো একটু সংক্ষেপে ওভারভিউ করি, যদি কেউ খুব বেশি চান চাইলে বই থেকে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর ভার্চুয়াল রিয়েলিটির পর যদি আমরা বলি যে ক্রায়ো সার্জারি। আচ্ছা, ক্রায়ো সার্জারি কি? যদি নিম্ন, একবার অতি নিম্ন তাপমাত্রায়, মানে শীতলীকরণের মাধ্যমে যদি কোনো একটা চিকিৎসা পদ্ধতি যদি ব্যবহার করে বা কোনো একটা প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটাকে আমরা কি বলবো? ক্রায়ো সার্জারি। তাহলে ক্রায়ো সার্জারি হচ্ছে মূলত একটা চিকিৎসা প্রযুক্তি বা চিকিৎসা পদ্ধতি, যেইটা আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা এখানে অতি নিম্ন তাপমাত্রায় দেহের ক্ষতিকর টিস্যু বা কোষগুলো, যেগুলা টিউমার তৈরি করতে পারে, যেগুলা পরবর্তী একসময় ক্যান্সার তৈরি করতে পারে, এরকম কোষকলাগুলোকে আমরা ধ্বংস করে দিতে পারি। এরকম মনে রাখবেন, প্রথম অধ্যায়ে চিকিৎসা পদ্ধতি যদি বলে, চিকিৎসা পদ্ধতির কথা যদি বলে, এখানে হচ্ছে নিঃসন্দেহে চিকিৎসা পদ্ধতি হিসাব করলে ক্রায়ো সার্জারি। যদি চিকিৎসা যে না, যেখানে হচ্ছে কোনো একটা রোগ বা কোনো একটা টিস্যু নির্মূল করছে বা কোনো একটা ক্ষতিকর টিস্যুকে ধ্বংস করছে, এরকম কিছু করলে বুঝবেন ক্রায়ো সার্জারি। এখন অনেকে যেটা করে যে ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়ো সার্জারি, মাঝে মধ্যে একটু কোয়েশ্চেন, মানে বুঝেন তো যে বোর্ড কোয়েশ্চেন সহজ আসবে কিন্তু এমন কাহিনী করতে পারে যে আপনাকে কনফিউশনে ফেলে দিবে। যেমন জাস্ট কথার কথা আমি বলছি যে একটা মানুষ হচ্ছে একটা রুমে বসে সে কিভাবে হার্ট অপারেশন করে, সেটা হচ্ছে রুমের মধ্যে বসে সেটা দেখছে, সেটা বাস্তবের একটা ফিল নিছে।
এখন পরে বলছে আরেকজন নিম্ন তাপমাত্রার মাধ্যমে, আরেকজন কোনো রক্তপাত ছাড়াই নিম্ন তাপমাত্রার মাধ্যমে তিনি একটা অপারেশন করছে বা একটা সার্জারি করছে। সো এইখানে কোনটা দেখেন, যদি হয় প্রশিক্ষণ, খেয়াল করে দেবেন, সেটা চিকিৎসার প্রশিক্ষণ হইতে পারে, সেইটা অস্ত্র চালনা প্রশিক্ষণ হতে পারে, সেটা গাড়ি চালনা প্রশিক্ষণ হতে পারে, যে কোনো প্রশিক্ষণের কথা বললে নিঃসন্দেহে সেটা ভার্চুয়াল রিয়েলিটি বুঝে নেবেন যে না, আমরা যদি এমন হয় যে বাস্তবের মতো রূপ দেওয়া প্রশিক্ষণ। আর যদি বলে যে না একটা সার্জারি করছে যেখানে নিম্ন তাপমাত্রা ব্যবহার করছে, সেটাকে আমরা কি বলবো, ক্রায়ো সার্জারি। আচ্ছা, সো এইটার পর যেটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, মানে যেটা থেকে এখন আসার সম্ভাবনা অনেক বেশি, অন্তত ক নাম্বার অথবা খ নাম্বার হলে আসতে পারে, সেটা হচ্ছে আমরা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অথবা আমরা যেটাকে এআই বলি, অথবা বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলি। কৃত্রিম বুদ্ধিমত্তা, এই কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা, এটা একটু অন্তত পক্ষে সংজ্ঞাটা পড়ে যাবেন, সংজ্ঞা হইলেও আসতে পারে, ক্ষতেও আসতে পারে, গতেও আসতে পারে, বা ক্ষতে আর কি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ব্যাখ্যা করো, এই সংক্ষেপে। এখানে একটা ব্যাপার, কৃত্রিম বুদ্ধিমত্তার ভিতরেই কিন্তু আমাদের আরো অনেক কিছু আমরা পড়তে পারি, যদি এগুলো কম আসে তাও একটা বিষয়, যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তাটা এখন খুব ট্রেন্ডে আছে এবং দিন দিন এটার প্রচলন বাড়তেছে, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যে ভাগগুলো আছে একটু হালকা দেখে যাবো, আসলে ভালো, না আসলে নাই, সমস্যা নাই। সো এখানে আপনারা মেশিন লার্নিং, ডিপ লার্নিং যদি সম্ভব হয় দেখে যাবেন, না দেখলেও সমস্যা নেই, আসার সম্ভাবনা একটু কম, তবুও দেখে যাবেন এটা, কারণ এটা এখন ট্রেন্ডে আছে। আচ্ছা, এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞাটা একটু হালকা পাতলা ডিটেলস পড়ে যাবেন। এর মধ্যে রোবোটিক্স একটু ভালো করে পড়ে যাবেন। রোবোটিক্সের মধ্যে একটা পয়েন্ট আমি একটু সংক্ষেপে বলে দিই, যে রোবোটিক্স যদি বলে যে না এইখানে আমরা কোনো একটা মুভ করার ব্যাপার স্যাপার থাকে, যে মানুষের মতো দেখতে একটা মেশিন বানাইছে যেটা মানুষের মতো হুবহু কিছু কাজ করতে পারে, রোবট, অথবা মানে কি বলবো, দক্ষ হাতে কিছু যন্ত্র তৈরি করতে পারে যেখানে হচ্ছে অটোমেটিকভাবে কাজ করতেছে, নির্ভুল হইতেছে, সেটা কি, এটা হচ্ছে রোবোটিক্স। সো এই রোবোটিক্সের মধ্যে আরেকটা পয়েন্ট, মানে এই রোবট তৈরির ক্ষেত্রে একটা ব্যাপার, অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়, অ্যাকচুয়েটর ব্যবহার করে দক্ষ হাতে কিছু মেশিন তৈরি করে, মানে কি অ্যাকচুয়েটর, পয়েন্ট একটু বুঝে নেবেন, রোবোটিক্স। সো এই রোবোটিক্স থেকে একটু সংজ্ঞা, ব্যবহারটা, যেমন আমরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে করতে পারি, নির্ভুলভাবে অনেক দক্ষতার সাথে কাজ করতে পারি, ভারী কিছু উত্তোলন করতে ব্যবহার করতে পারি, ইত্যাদি ইত্যাদি কাজে আমরা রোবট ব্যবহার করতে পারি। একটু হালকা পাতলা পড়ে যাবেন, খুব বেশি কঠিন আসবে না, তবে একটু দেখে যেতে পারেন, সংজ্ঞাটা একটু পড়ে যায়। তো পঞ্চম নাম্বার যে টপিক, সেটা আমরা যদি বলি, এই তিনটা টপিক থেকে একটা টপিক আসবে মোটামুটি শিওর, এবং মানে এই তিনটা টপিক অনেকে প্যাচ লাগাই দেয়, যেন আমি সংক্ষেপে একটু মনে করাই দিই। একটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, আরেকটা হচ্ছে বায়োমেট্রিক্স, আরেকটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই তিনটার মধ্যে টুকটাক একটু সিমিলারিটি, মানে আসলে সিমিলারিটি ডিরেক্টলি বলা যাবে না, কিন্তু অনেকে প্যাচ লাগায় ফেলে বিভিন্ন কারণে, তো এই জন্য এই তিনটাকে আমি একসাথে বুঝাইতেছি। আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স, যদি বলে কোনো একটা ইনফরমেশন সিস্টেম বানাইছে, কোনো একটা জীবের জৈব তথ্যকে সাজিয়ে গুছিয়ে বিশ্লেষণ করছে, বা কোনো একটা জীবকে নিয়ে জাস্ট গবেষণা করছে, কোনো একটা জীবের তথ্যগুলোকে সংগ্রহ করছে, এইরকম, মানে যদি এমন হয় গবেষণার মধ্যে সীমাবদ্ধ, অথবা ইনফরমেশন সিস্টেম নিয়ে সীমাবদ্ধ, অথবা কোনো একটা ডেটাবেসের মধ্যে সংরক্ষণ করছে, মানে তথ্য সংরক্ষণ করা বা বিশ্লেষণ করা, সেইটাকে নিয়ে গবেষণা করা, এই ব্যাপারগুলো যদি বলেন সেটা বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, বায়োমেট্রিক্স কোনটা? বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটা প্রযুক্তি, কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদাভাবে শনাক্ত করতে পারে, মানে যদি শনাক্তকরণ প্রযুক্তির কথা বলে, এইটাকে আমরা বলবো বায়ো। এই বায়োমেট্রিক্স সাধারণত দুই ধরনের, কিছুগুলোকে আমরা বলি গঠনগত বায়োমেট্রিক্স, কিছুগুলোকে বলি আমরা আচরণগত বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে শনাক্তকরণ প্রযুক্তি, যে প্রযুক্তি ব্যবহার করে আমরা নির্দিষ্টভাবে শনাক্ত করতে পারি যে এটা রহিম, এটা করিম, এটা জরিপ, মানে আলাদাভাবে শনাক্ত করার যে প্রযুক্তি, সেটাকে আমরা বলবো বায়োমেট্রিক্স। আচ্ছা, সো এইখানে যে ব্যাপারটা, যে বায়োমেট্রিক্সটার গঠনগত কোনটা, যেটা হচ্ছে গঠনের, যেমন হচ্ছে আমরা যদি বলি ফিঙ্গারপ্রিন্ট, অথবা ফেস রিকগনিশন, অথবা ডিএনএ, এগুলো হচ্ছে গঠনগত, অথবা আইরিশ বা রেটিনা স্ক্যানিং, বা হ্যান্ড জিওমেট্রি, অথবা ফিঙ্গার ভেইন। আচ্ছা, এই সবগুলোকে বলি হচ্ছে আমরা গঠনগত বায়োমেট্রিক্স। ওকে,
এখন এই গঠনগত বায়োমেট্রিক্স এর কিছুগুলো আছে আচরণগত, যেমন ভয়েস রিকগনিশন। আমাদের ভয়েস কিন্তু গঠনের অংশ না, এটা আচরণের অংশ। সো এই ভয়েস রিকগনিশন অথবা যদি বলি কি স্ট্রোক ভেরিফিকেশন, এমসিকিউতে আসবে কিন্তু এই জন্য বলতেছি এগুলো, কি স্ট্রোক ভেরিফিকেশন অথবা যদি বলি সিগনেচার ভেরিফিকেশন, এইগুলো আমাদের আচরণের অংশ, সেগুলোকে আমরা আচরণগত বায়োমেট্রিক্স বলবো। পরীক্ষার মাঝে মধ্যে যেটা আসবে যে মনে করেন জাস্ট কথা বললো যে হাসানাত স্যার বা হাসানাত ভাইয়া অফিসে বা স্টুডিওতে আসছে, সে আঙ্গুলের ছাপ দিয়ে স্টুডিও খুললো। সো এইখানে বা আঙ্গুলের ছাপ দেওয়ার কারণে দরজাটা খুলে গেল। সো বললো এইখানে হচ্ছে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে অবশ্যই আমরা বুঝতে পারতেছি এখানে কোন প্রযুক্তি, বায়োমেট্রিক্স প্রযুক্তির ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি, যেটা আঙ্গুলের ছাপ। আবার বললো হাসানাত স্যার তার অফিসে গেল, সেখানে দরজার দিকে তাকালেই দরজা খুলে গেল। তাকানোর ব্যাপার মানে এটা চোখের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে আইরিশ বা রেটিনা স্ক্যানিং। সো এইটাও বায়োমেট্রিক্স প্রযুক্তির আইরিশ বা রেটিনা স্ক্যানিং। এইখানে আবার আসতে পারে বায়োমেট্রিক্সের মধ্যে, মানে এই যে উদ্দীপকে যে দুইটা প্রযুক্তির কথা বলছে, এই দুইটা পদ্ধতির কথা বলছে, দুইটা কিন্তু বায়োমেট্রিক্সের মধ্যে পড়ে। বায়োমেট্রিক্সের একটা ফিঙ্গারপ্রিন্ট আর একটা হচ্ছে আইরিশ বা রেটিনা স্ক্যানিং। এখন বললো যে উদ্দীপকে এই দুইটা পদ্ধতির মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য, কোনটা বেশি সুবিধাজনক ব্যাখ্যা করো। আবার আরেকটা কোশ্চেন এরকম টাইপের আসতে পারে যে আবার ঘ নাম্বারে গিয়ে বললো উদ্দীপকে যে প্রযুক্তির কথা বলা হয়েছে সেই প্রযুক্তি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, অর্থাৎ বায়োমেট্রিক্স প্রযুক্তি কি কি কাজে ব্যবহার করা যায় এগুলো ব্যাখ্যা করতে বলতে পারে। সো একটু বায়োমেট্রিক্সটা বেশি গুরুত্ব দিবেন। সিম্পলি যদি বলি শনাক্ত করার প্রযুক্তিকেই আমরা বায়োমেট্রিক্স প্রযুক্তি বলতেছি, আর বায়োমেট্রিক্সের যে ভাগগুলো সেগুলো দেখবেন। এরপর আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা জিন প্রকৌশল প্রযুক্তি বলি, অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলি, অথবা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলি। তিনটা একই কথা, তিনটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে বোঝাচ্ছে। কোন একটা জীবের জিনগত পরিবর্তন করার মাধ্যমে উন্নত জীব যে তৈরি করা, এইটাকে আমরা বলতেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো এই প্রযুক্তির মাধ্যমে আমরা কোন একটা জীবকে জিনগত পরিবর্তন করে উন্নত একটা জাত তৈরি করতে পারবো। জাস্ট কথার কথা, কোন একটা ধান এত মাসের মধ্যে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে 6 মাসের মধ্যে ফলন দিতেছে, আমি দেখতেছি এর চেয়ে বেটার ফলন পাওয়ার জন্য ওই ধানের যে জীব বা যেই জাতটা, এইটাকে জিনগত পরিবর্তন করছি। সাধারণত পাকতে বা এটা পুরো পরিপক্ক হইতে 6 মাস লাগতো, বোঝানোর জন্য বলছি, কিন্তু 6 মাস লাগতো, এইটা এখন আমি ইঞ্জিনিয়ারিং করার পর দেখতেছি এটা 2 মাস লাগছে। এই যে প্রযুক্তিটা লাগতেছে, যে প্রযুক্তি ব্যবহার করে আমরা এটাকে একটু উন্নত জাত তৈরি করছি, সেটাকে বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো জিন প্রকৌশল যদি বলে মানে বুঝে নিবেন যেখানে উন্নত করা বা একটা উন্নত জাত তৈরি করার প্রযুক্তিকে বলছে। আচ্ছা, আমি সংক্ষেপে ওভারভিউ করতেছি, হাইলাইট পয়েন্ট বলে দিতেছি যে এইখানে যদি বলে কোন একটা জীব নিয়ে গবেষণা করছে, ওইটার প্রজাতি নিয়ে গবেষণা করছে, ওইটা কোন জীবের সাথে ম্যাচ করে, বা ইনফরমেশন সিস্টেম তৈরি করছে, জৈব তত্ত্ব সাজাইছে গোছাইছে, এইরকম কিছু যদি বলে, মানে জাস্ট গবেষণা করছে বা এটা সাজাইছে, জাস্ট কথার কথা বলতেছি যে নোভেল করোনা ভাইরাস বা করোনা ভাইরাসের সাথে কোন কোন ভাইরাসের ম্যাচ করে, কোন কোন ভাইরাসের কতটুকু ম্যাচ করে, এইটার আদি প্রজাতি কেমন ছিল, জাস্ট করোনা ভাইরাসের যে ডিএনএ বা করোনা ভাইরাসের যে সিকোয়েন্স বা যে নিউক্লিওটাইড, এইগুলো নিয়ে ওভারঅল গবেষণা করছে, তাহলে আমরা বলবো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স মানে ইনফরমেশন নিয়ে গবেষণা করছে, একটা জীব বা একটা জাত নিয়ে সে ওভারঅল গবেষণা করছে, আগের প্রজাতি কেমন, পরের প্রজাতি কেমন, কাহিনীকে ব্লা ব্লা ব্লা। বায়োমেট্রিক্স যদি বলে শনাক্ত করছে এইটা রহিম এইটা করিম, অথবা চেহারা দেখায় অফিসে ঢুকছে বা আঙুলের ছাপ দিয়া হাজিরা দিছে, এরকম কাজ, সেগুলো হচ্ছে বায়োমেট্রিক্স। এইখানে অনেকে ভুল করে ফেস রিকগনিশন আর মানে আইরিশ বা রেটিনা স্ক্যানিং ম্যাচ করে ফেলে অনেকে, বা ভুল করে ফেলে একটা সাথে। যদি বলে চেহারা দেখাইছে যে অমুক দরজার সামনে চেহারা দেখানোর পর দরজা খুলে যায়, তাহলে এটা ফেস রিকগনিশন বলবো, বায়োমেট্রিক্স প্রযুক্তির ফেস রিকগনিশন পদ্ধতি। আবার বললো দরজার সামনে গিয়ে চোখ দিয়ে তাকালেই দরজা খুলে যাচ্ছে, সেটাকে কি বলবো, আইরিশ বা রেটিনা স্ক্যানিং পদ্ধতি। সো এইখানে কিন্তু কোনোভাবে ম্যাচ করানো বা একটার সাথে একটা গোলমাল করানো যাবে না। শনাক্ত করা এইরকম ব্যাপার স্যাপার আসলে নিঃসন্দেহে সেটা বায়োমেট্রিক্স। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা যদি বলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি বলে নতুন প্রজাতি তৈরি করছে, নতুন একটা জীব তৈরি করছে, সেগুলোকে আমরা কি বলবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানে নতুন কিছু তৈরি করা বা একটা জীব তৈরি করা যেটা আমাদের বিভিন্ন কাজে আসে, সেইগুলোকে আমরা ওপরে বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি। সো এই তিনটার মধ্যে কোনোভাবে প্যাচ লাগানো যাবে না, এই তিনটা থেকে একটা আসবে। সাধারণত বায়োমেট্রিক্সটা খুবই বেশি ইম্পর্টেন্ট, তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংও পড়ে রাখবেন, কারণ এগুলো থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট ভালো কোয়েশ্চেন আসে। আচ্ছা, আমি জাস্ট একটু একটা সৃজনশীল টাইপ বলি, যদি আপনি এগুলো হয়তো বা পড়ছেন বা সামনে পড়বেন, মনে করা দিতেছে যে বলা হইলো যে রহিম কোন একটা কক্ষে গবেষণা করতেছে, কোন একটা গবেষণাগারে গিয়েছে। প্রথম কক্ষে তিনি চাঁদপুরের ইলিশের প্রজাতি নিয়ে তিনি গবেষণা করছে, আগের ব্লা 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 ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় কক্ষে তিনি ওভারঅল একটা নতুন প্রজাতির ধান আবিষ্কার করার চেষ্টা করেছে। তাহলে প্রথম কক্ষে কোন প্রযুক্তি, দ্বিতীয় কক্ষে কোন প্রযুক্তি, এরকম কিছু আসতে পারে।
সো প্রথম কক্ষে যেহেতু জাস্ট গবেষণা করছে, এটাকে বিশ্লেষণ করছে বা ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করছে, এটা বায়ো ইনফরমেটিক্স। দ্বিতীয় কক্ষে যেহেতু এখানে নতুন একটা জাত, খেয়াল করে নতুন জাত সে আবিষ্কার করার চেষ্টা করতে, তার মানে সে জিনগত পরিবর্তন করতে চাইতেছে, তাহলে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। সো এগুলাতে কিন্তু কোনোভাবে প্যাচ লাগানো যাবে না। আচ্ছা, এর পরের টপিক যেটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি, আমরা যেটাকে বলি ন্যানো টেকনোলজি। আচ্ছা, ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি আশা করি কিছুটা বুঝেন যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সাইজে, দেখেন এত বড় একটা চিপ, এত বড় মেমোরি, এইটাকে আমরা ক্ষুদ্র একটা সাইজে নিয়ে আসছি, এত বড় একটা কম্পিউটার, এত বড় একটা এটাকে আমরা ক্ষুদ্র সাইজে নিয়ে আসছি, এটাকে বলবো ন্যানো প্রযুক্তি। এইটা মেডিসিন শিল্পে থেকে শুরু করে মোড়কজাত থেকে শুরু করে সকল কাজে ব্যবহার করা যায়। আপনি দেখেন একটা চিপসের প্যাকেট কত পাতলা আবরণ, তো এইটা এখানে কিন্তু আমার ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। চিপসেট অথবা মেডিসিন, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মেডিসিন কিন্তু অনেক বেশি ইফেক্টিভ কাজ করতেছে, মানে এখানে গুণ বাড়াইছে বা গুণ ঠিক রাখছে কিন্তু আকারটা ছোট করে ফেলছে, এটা হচ্ছে ন্যানো প্রযুক্তি। ন্যানো প্রযুক্তি থেকে মানে ক নাম্বারে আসতে পারে, খতে আসতে পারে, গ খুব কম আসে, তবে আসতে পারে, সমস্যা নাই। সো এখানে দুইটা অ্যাপ্রোচ আছে, একটা টপ বটম, একটা হচ্ছে বটম আপ। এটাও ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট যেটা যে 1 ন্যানোমিটার সমান কত মিটার অনেক ক্ষেত্রে আসবে। 1 ন্যানোমিটার সমান, ভালো করে এখনই খাতায় লিখে রাখেন, এটা এমসিকিউতে অনেকবার এই পর্যন্ত দেখছি। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। আবার আসতে পারে 1 মিটার সমান কত ন্যানোমিটার, এটা হচ্ছে এত 10⁹ ন্যানোমিটার। অর্থাৎ যদি আমাকে বলে যে মিটার থেকে ন্যানোমিটারে নিতে, জাস্ট আমি হচ্ছে 10⁻⁹ দিব, আর ন্যানোমিটার থেকে মিটারে বললে 10⁻⁹। এখন বলবেন ভাইয়া পরীক্ষা এরকম না আসতে পারে। হ্যাঁ, এরকম না এসে আরেকভাবে আসতে পারে যে ভাই 10 ন্যানোমিটার সমান কত মিটার, ক্যালকুলেটর তো নিতেই হবে ফরজ। সো ক্যালকুলেটর আপনি এটাকে 10 দিয়ে গুণ করবেন, শেষ, 10 ন্যানোমিটার, 10 মিটার চলে আসবে। সো সেমভাবে 1 মিটার সমান এত, তাহলে 10 মিটার সমান কত ন্যানোমিটার, জাস্ট আপনি 10 দিয়ে গুণ করবেন, চলে আসবে। বা 20 মিটার সমান 20 দিয়ে গুণ করবেন, শেষ, হিসাব চলে আসবে। সো এইটা আপনারা আসলে নিজেরা একটু বুঝে নেবেন। তো এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবেন। সব কিছুর মধ্যে আরেকটা ব্যাপারে যদি একটু বলি, যে পরীক্ষায় এমসিকিউর ক্ষেত্রে এইটার মধ্যে একটা এমসিকিউ মোটামুটি গুরুত্বপূর্ণ এর আগে আসছিল, টেলিপ্রেজেন্স। কিসের উদাহরণ? ভার্চুয়াল রিয়েলিটির উদাহরণ, টেলিপ্রেজেন্স। আচ্ছা, ক্রায়ো সার্জারি, এইটার মধ্যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসলে ব্যবহার করা হয় একটু দেখে যাবেন। কোন গ্যাস এর তাপমাত্রা কততে রাখা হয় বা কত পর্যন্ত তাপমাত্রা দেওয়া হয়, কোন গ্যাসের ক্ষেত্রে কোন কোন গ্যাস ব্যবহার করা হয়, মানে ক্রায়ো সার্জারিতে কি কি গ্যাস ব্যবহার করা হয় একটু মুখস্থ রাখবেন। কারণ এমসিকিউতে এমন আসতে পারে নিচের কোনটি ক্রায়ো সার্জারিতে ব্যবহার করা হয় না, তাহলে কোনটা হয় না এটা জানতে হলে কিন্তু আপনাকে জানতে হবে কোনটা কোনটা ব্যবহার করা হয়। সো জাস্ট অল্প কয়েকটা গ্যাস আছে, কোনটার টেম্পারেচার কত মুখস্থ রাখতে পারলে ভালো, না রাখতে পারলে তো আর কিছু করে না, কিন্তু অন্তত গ্যাসগুলোর নামগুলো জেনে যাবেন। আচ্ছা, এরপর আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা তো আপনারা বলছি, এটা থেকে ক অথবা খ আসতে পারে, গ ঘতেও আসতে পারে। আর এই তিনটা থেকে একটু দেখে যাবেন। ক্রায়ো সার্জারির একটা ব্যাপার আসতে পারে, এটা সিকিউরিটি আসতে পারে। ক্রায়ো সার্জারির কুফল কি? ক্রায়ো সার্জারি আসলে পুরাপুরি একটা আস্থা করা যায় না, কারণ ক্রায়ো সার্জারি দেওয়া কোথাও কোথাও ক্ষতিকর টিস্যুগুলো থেকে যেতে পারে, মানে এটা একবারে 100% যে আমরা রিলাই করতে পারবো এরকম প্রযুক্তি না। সো এইটাও একটু একটা ব্যাড সাইড বলতে পারি। ওভারঅল যদি বলি, এই যে কথাগুলো বলছি, যে ভার্চুয়াল রিয়েলিটি যে কয়েকটা কথা বলছি একটু দেখে যাবেন, কিছু সৃজনশীল দেখে যাবেন, ইনশাল্লাহ আশা করি পারবেন। এখান থেকে যাই আসবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস যে কোনো কাবঝাপ লাগবে না আপনাদের। আচ্ছা, এইগুলো হচ্ছে সচরাচর কথা। একটু সচরাচরের বাইরে যদি কিছু কথা বলি, দেখেন কিছু খ নাম্বারের জন্য আপনি আপনার টেস্ট পেপারস বা মেডিজিতে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। আমাদের যেহেতু আইটিকে স্কুলকে রিসেন্টলি আমরা হচ্ছে হ্যাঁ আমরা অনেক আগে থেকে কাজ করতেছি, বাট অফিসিয়ালি আমরা এই যে যেমন স্মার্ট বোর্ড এতদিন আমাদের ছিল না, এখন কাস্টমসে আটকে আছে, কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ হয়তো কালকে আমাদের চলে আসতে পারে, বলা যায় না। সো এই যে আমাদের এই কাজগুলো এগুলো এতদিন গোছানো ছিল না, দ্যাটস ওয়াই আমাদের শিট আছে বা আমাদের সব কিছু সাজেস্ট করার মতো আছে, বাট এখন আমরা পাবলিশ করার মতো সবগুলো সিচুয়েশনে যাইনি, দ্যাটস ওয়াই সব কিছু শেয়ার করতে পারি না। তবু আপনার চাইলে স্টোরে দেখতে পারেন, store.itkeschool.net, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা আসলে ডিরেক্টলি এখন প্রোভাইড করতে পারছি না, বাট এইটুকু বলবো, আপনি আপনার যদি গাইড বা মেডিজে সেখান থেকে যদি কিছু কোয়েশ্চেন, যেমন আমি একটু বলে দিই হ্যাকিং কাকে বলে, হ্যাকিংয়ের কুফল বা হ্যাকিং কোনো নৈতিক কাজ না, সাধারণত আসার কথা না, কিন্তু আসার সম্ভাবনা আছে, সাধারণত মানে ধরে নিতে আসবে না, তবে এটা একটু দেখে যাবেন। আচ্ছা, আর যেমন প্লেজিয়ারিজম, হ্যাঁ, সাইবার বুলিং, এই ব্যাপারগুলো একটু টুকটাক কনসেপ্ট ক নাম্বারে আসতে পারে, ঠিক আছে? প্লেজিয়ারিজম কি, হ্যাকিং কি, ব্লা ব্লা ব্লা, এই ব্যাপারগুলো মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির যেই অন্যান্য প্রভাবগুলো আছে বা নৈতিক ব্যাপারগুলো আছে, এগুলো থেকে জাস্ট কিছু টার্ম পড়ে গেলে ভালো। আচ্ছা, প্রথম অধ্যায়ের জন্য যেইগুলো বলছি আই থিঙ্ক দ্যাটস এনাফ, এটা
মোটামুটি চলবে। আর আপনারা আমি বলবো ভাই এমসিকিউ, হ্যাঁ আমি যেগুলো বলছি ইনশাল্লাহ এগুলো থেকে কয়েকটা এমসিকিউ আসবে, বাট সেফটির জন্য ভাই আমাদের কিন্তু দেখেন এমসিকিউটা মোটামুটি ভালো একটা ইফেক্টিভ ভূমিকা রাখতেছে, সিকিউতে ইনশাল্লাহ আপনারা আটকাবেন না আমার বিশ্বাস। আমি যেগুলো বলতেছি এগুলো থেকে বা এখন যে এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি এইগুলো থেকে এরকম টাইপের একটা সিকিউ আসতে পারে। আর যদি বলি এমসিকিউর ক্ষেত্রে এখান থেকেও আসতে পারে, কিন্তু ভাই মানে আপনি তো চাইবেন একটু বেশি মার্কস পেতে, সো এমসিকিউর ক্ষেত্রে কোনোভাবে ভাই ছাড় নাই। এমসিকিউ আপনি যত পারবেন সঠিক সোর্স থেকে, ওই মানে খালি দেখছেন গাইডের মধ্যে আসছে, অনেক সময় গাইডেই ভুল দেয়া আছে। আমি কোনো পাবলিকেশনকে ভুল বলবো না, কোনো পাবলিকেশনের বদনামও করবো না, বাট এগুলো আসলে আমি নিজেও করতে গেলে আমার হয়তো নিজের অজান্তে দুই একটা ভুল হয়ে যাবে, যে আমি চাচ্ছি ক নাম্বারে টিকমার্ক দিতে, আমার কম্পোজার ভুলে খ নাম্বারে বা গ নাম্বারে টিকমার্ক দিয়েছে বা অ্যান্সারটা গ নাম্বার দিয়েছে, এরকম হইতেই পারে। দ্যাটস ওয়াই একটু যাচাই বাছাই করে এমসিকিউগুলো একটু ভালো করে দেখে যাবেন। আমরা যেগুলো বলছি এগুলো থেকে কয়েকটা আসবে, আর একটু সেফটির জন্য অনেকগুলো এমসিকিউ মানে অধ্যায়ভিত্তিক দেখে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, একটা ব্যাপার একটু বোনাস বলে দিই দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার আগে। দ্বিতীয় অধ্যায় এখন লিখবো, ওকে। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার আগে আরেকটা ব্যাপার আমি ওই সময় বলতে ভুলে গেছিলাম, যেটা আসার সময় আছে, ন্যানো পার্টিকেলের সাইজ কত। হ্যাঁ, ন্যানো টেকনোলজিতে যে ন্যানো পার্টিকেলগুলো আছে এগুলোর সাইজ কত হবে এমসিকিউতে আসতে পারে। এর আগে একবার বোর্ডে আসছিল, এটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার, মানে যেই ন্যানো পার্টিকেলগুলো হবে বা ন্যানো সাইজে যে বানাবো এই পার্টিকেলগুলোর সাইজ সাধারণত 1 থেকে 100 ন্যানোমিটার হবে। আরেকটা কোশ্চেন আসে অনেক সময় ন্যানো, মানে কারণ ন্যানো টেকনোলজি থেকে একটা এমসিকিউ আসবে শিওর, ক নাম্বার আসবে। সো এখানে একটা আসতে পারে ন্যানোমিটার কত মিটার 1 ভাগ, 100 কোটি ভাগের 1 ভাগ। 1 মিটার যদি এতটুকু, জাস্ট বোঝানোর জন্য বলছি, 1 মিটার যদি এতটুকু হয়, এতটুকুকে 100 কোটি ভাগ দেওয়ার পর 1 ভাগ হবে। সো আবার এইভাবে বলতে পারি 100 কোটি ন্যানোমিটারে 1 মিটার হয়। একটু ভালো করে মনে রাখবেন, এমসিকিউ আসতে পারে, তখন কিন্তু ভাই ঝুঁকি নেওয়া যাবে না, কারণ ন্যানোমিটার থেকে এই যে যেই 3-4টা পয়েন্ট বলছি ইনশাল্লাহ এখান থেকে একটা কোয়েশ্চেন আসার পসিবিলিটি আছে বা এইরকম টাইপের একটা কোয়েশ্চেন আসবে। ওকে, এবার আমরা আসি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আমি একটা জিনিস মাত্র খেয়াল করলাম, আসলে আমাদের যেহেতু স্মার্ট বোর্ড হয়তো আজকে বা হ্যাঁ আজকেই মনে হয় একটু পর চলে আসবে, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এই অধ্যায়গুলোকে এখন এত ডিটেলসে না পড়ে জাস্ট আমি আপনাকে মেইন টপিকগুলো এখন বলে দিই। আপনারা এখন এই টপিকগুলো অনুযায়ী রিভাইজ করবেন আপনাদের ডিমান্ড অনুযায়ী, আপনাদের শেয়ার অনুযায়ী, কারণ আমরা তো সাধারণত এইচএসসি 25কে টার্গেট করে এতদিন ভিডিও বানাই নেই, যেহেতু এটা জাস্ট আপনারা যদি আজকে প্রচুর পরিমাণে শেয়ার করেন এবং ওই পরিমাণ যদি আপনাদের কমেন্টে ইন্টারেস্ট দেখি, ইনশাল্লাহ অধ্যায় ভিত্তিতে প্রত্যেকটা মানে একসাথে একটা ম্যারাথন লাইভ বা ম্যারাথন ক্লাস নেওয়ার চেষ্টা করবো। সো এখন আমি আসলে আর এত লেন্দি করতে চাচ্ছি না যে ফুল অধ্যায় মানে পুরো অধ্যায়গুলোকে আমি ডিটেলস বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ আমরা লাইভ করলে আসলে এত কষ্ট হয় না। লাইভ করলে ওই জাস্ট কম্পিউটারের সাথে ক্যামেরা কানেক্ট করে রাখতে হইতেছে, বাট লাইভ না করে যদি এইভাবে রেকর্ড করে আমাদেরগুলোকে অনেক প্রসেস করতে হয়, মানে অনেক প্রি প্রসেসিং করা লাগে। দ্যাটস ওয়াই বলবো যে আপনারা যদি জাস্ট ওই পরিমাণ শেয়ার করেন, ওই পরিমাণ কমেন্টে ইন্টারেস্ট দেখান, আমি যেহেতু আমাদের এখন অডিয়েন্সটা কম, হ্যাঁ এইচএসসি 25কে আমরা খুব একটা বেশি টার্গেট করি না, ওই পরিমাণ অডিয়েন্স আমরা গ্যাদারও করি নাই, তো হয়তো যদি ওই পরিমাণ আপনার আগ্রহ দেখি তাহলে ইনশাল্লাহ ডিটেলস ভিডিও বানাবো। এখন জাস্ট আপনাদেরকে মেইন টপিকগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিতেছি। আচ্ছা, সো যদি আপনাদের ওই পরিমাণ শেয়ার হয়, আপনারা যদি কমেন্টে ওই পরিমাণ ইন্টারেস্ট দেখান যে না আপনাদের লাগবে, তাহলে একটু জানাবেন। আচ্ছা, আমি মেইন টপিকগুলো বলি, ইনশাল্লাহ এগুলো থেকে কমন আসবে। ডিটেলস বোঝানোর ব্যাপারটা বা ম্যারাথন ক্লাসটা সামনের ক্লাসে মানে আগামী ডেতে নিব, আগামীকালকে নিব যদি ইন্টারেস্ট থাকে আপনাদের। ওকে, সো প্রথমে যদি বলি চ্যাপ্টার 2 এর কথা। চ্যাপ্টার 2 কি? কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। এইটা থেকে যেই কোয়েশ্চেনটা আসবে ডেটা ট্রান্সমিশন মেথড বা ডেটা কমিউনিকেশন মেথড, সাধারণত এটা পরীক্ষায় আসে। এইখানে যে দুইটা মেথড বলছি, একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে প্যারালাল। সিরিয়ালের মধ্যে আবার 3টা আছে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। যদি বলে বিট সিনক্রোনাইজেশনের ভিত্তিতে কয়টা, তাহলে 3টা, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। আবার যদি বলে বিট বিন্যাসের ভিত্তিতে কয়টা, তাহলে মেথড বলবো 2টা, সিরিয়াল, প্যারালাল। সিরিয়াল হচ্ছে সাধারণত একটা মাধ্যম দিয়ে একটা পর একটা ডেটা ট্রান্সমিট হবে। আমি খুব সংক্ষেপে বলতেছি, ডিটেলস দরকার সামনে বানাবো। তো যদি এমন হয় একটা মাধ্যম দিয়ে একটা পর একটা যায়, তাহলে আমরা বলবো সিরিয়াল। আর যদি একাধিক মাধ্যম দিয়ে যদি একসাথে অনেকগুলো সমান্তরালভাবে যায়, তাহলে বলবো আমরা সমান্তরাল বা প্যারালাল আর কি, এভাবে বলতে পারি। সো একাধিক মাধ্যম দিয়ে গেলে, একই সাথে একাধিক মাধ্যম দিয়ে গেলে সেটাকে আমরা প্যারালাল বলবো, আর একটা মাধ্যম দিয়ে একটা পর একটা গেলে সেটাকে আমরা সিরিয়াল বলবো। আর সিরিয়ালের মধ্যে 3টা, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেথডের ব্যাপার গেল। অ্যাসিনক্রোনাস হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মনে রাখবেন এমসিকিউতে আসতে পারে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। অ্যাসিনক্রোনাসে একটা ক্যারেক্টার যায়, তারপর আরেকটা ক্যারেক্টার যায়। এক একটা ক্যারেক্টারের সাইজ সাধারণত 8 বিট, একটা স্টার্ট, একটা অথবা 2টা স্টপ বিট। অর্থাৎ সাধারণত 8 বিট ডেটার সাথে 3 বিট অতিরিক্ত ট্রান্সমিট করা হয়। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাসের ব্যাপারগুলো। সিনক্রোনাস সাধারণত ব্লক বাই ব্লক, মনে রাখবেন, পারলে লিখে নিতে পারেন। সিনক্রোনাস ব্লক বাই ব্লক যায় এবং প্রত্যেকটা ব্লকের সাইজ সাধারণত 80 থেকে 132 বাইট হয়। 80 থেকে 132 বাইট, বিট না কিন্তু বাইট।
ওকে, সো এক একটা ব্লকের সাইজ 80 থেকে 132 বাইট হয়। সাধারণত আমরা আমাদের হিসাব নিকাশের জন্য ধরে রাখি যে সাধারণত হচ্ছে 80 বাইট থাকে। প্রতিটা ব্লকের মধ্যে 2 বাইট হেডার এবং 2 বাইট টেলার থাকে, অর্থাৎ 4 বাইট অতিরিক্ত ডেটা ট্রান্সমিট করা হয়। আইসোক্রোনাসে কি হবে ভাই, আমি দুঃখিত, খুব বেশি ডিটেলস আমি লিখতে পারতেছি না। স্মার্ট বোর্ডটা থাকলে সামনের ক্লাসে আর কি হয়তো আমি দেখাবো ডিটেলস। আচ্ছা, সো এটা একটু মনে রাখবেন। আইসোক্রোনাস ইজ আ টাইপ অফ সিনক্রোনাস। মানে সিনক্রোনাস যেরকমভাবে একটার পর একটা ব্লক বাই ব্লক, আইসোক্রোনাস এরকম, এটাকে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসকে মিক্স করে বানানো হয়েছে। ওইখানে ট্রান্সমিশন ডিলে 0 এর কাছাকাছি, অর্থাৎ ডেটা রিয়েল টাইম ট্রান্সমিট করার জন্য, রিয়েল টাইম ডেটা ট্রান্সমিট করার জন্য আইসোক্রোনাস মেথড ব্যবহার করা হয়। এটা মনে রাখবেন, অনেক 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 অনেকবার এটা থেকে কোশ্চেন আসছে। সো ট্রান্সমিশন ডিলে 0 কোনটার? আইসোক্রোনাসের। ট্রান্সমিশন রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশনের জন্য কোনটা ব্যবহার করা? আইসোক্রোনাস। অতি দ্রুত ডেটা ট্রান্সমিট করা যায় কোনটা? আইসোক্রোনাসে। ক্লিয়ার? আচ্ছা, সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস দুইটার মধ্যে পার্থক্য খুবই 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 গুরুত্বপূর্ণ, মনে করে আপনারা লিখে নিতে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই যেটা আপনার পরীক্ষায় আসতে পারে, বলবে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত, সিনক্রোনাসের দক্ষতা কত। সাধারণত দক্ষতা হয়তো কিছু কিছু ক্ষেত্রে কাহিনী হইতে পারে, বাট সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দক্ষতার হিসাব যদি বলি অ্যাসিনক্রোনাসে যায় 11টা, মানে মোট ডেটা 11টা এবং আসল ডেটা থেকে 8টা, পার্সেন্ট 100 দিয়ে গুণ করে। এটা হচ্ছে সূত্র যে প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডেটা ইন্টু 100, যেটা আসবে আপনি একটু হিসাব করে দেখেন 72.73% বা এরকম কিছু একটা আসতে পারে, ক্যালকুলেট করে দেখতে পারেন। সো যদি অ্যাসিনক্রোনাসের কথা বলে দক্ষতা আমরা সবসময় কি বলবো? 72.73%। আর যদি বলে সিনক্রোনাসের দক্ষতা কত, সিনক্রোনাসে কিন্তু দেখেন যায় হচ্ছে কত, এটা কিন্তু বিটের ছিল, কিন্তু সিনক্রোনাসের সাথে হতো বাইটে হিসাব করি আমরা। ওকে, সো সিনক্রোনাসের মধ্যে 84 বাইট যায় আর প্রকৃত ডেটা থেকে 80টা, মানে 80 বাইট, আর এখানে কত 100 দিয়ে আমরা গুণ করব। এখানে দেখবেন 95.23%। এইটা এমসিকিউতে আসতে পারে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত, অথবা বলবে 10 কেবি ডেটা ট্রান্সমিটের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত, সিনক্রোনাসের দক্ষতা কত। আপনি যদি ম্যাথ হিসাব করে করতে পারলেন, যদি টাইম কম থাকে এইভাবে দিয়ে দিতে পারেন। আশা করি এরকম কিছু একটা মিলবে আপনাদের। সো অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের ক্ষেত্রে দক্ষতাটা একটু ভালো করে হিসাব নিকাশ করে বা একটু মনে রাখতে পারেন। সাধারণত এরকম কিছু আসবে তো আপনি হিসাব করে দেখতে পারেন, সমস্যা না। আপনার ক্ষেত্রে আপনার যেটা আসবে এটা হিসাব করে দেখতে পারেন যদি টাইম থাকে। আচ্ছা, সো মেথড নিয়ে আমার মনে হয় আর কোনো কিছু বলা উচিত না। মেথডটা একটু ভালো করে দেখে যাবেন, ইনশাল্লাহ এখান থেকে সিকিউ এবং এমসিকিউতে আসতে পারে। আর খুব ভালো করে মুখস্থ করে যাবেন সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য, সুবিধা অসুবিধা। ওকে, এরপর যদি যেই পরের টপিকটা যদি বলি, ডেটা ট্রান্সমিশন যদি মোডের কথা যদি বলি, মোড। আচ্ছা, একটা যদি বলে দিকের ভিত্তিতে কয় দিকে যাবে, কি 2 দিকে যাবে নাকি যে কোনো একদিকে যাবে, নাকি একই সাথে 2 দিকে যেতে পারবে, এরকম কিছু যদি বলে তাহলে 3টা, একটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে একমুখী, যে কোনো একদিকে যাবে। হাফ ডুপ্লেক্স হচ্ছে যাবেও আসবেও কিন্তু একই সাথে যাবে আসবে না। ফুল ডুপ্লেক্স মানে একই সাথে সেন্ডও হবে আবার রিসিভও হবে। সো এক্সাম্পল যদি বলি যে আমরা টিভিতে বা রেডিও ট্রান্সমিট হয়, সেটা হচ্ছে সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কোনটা? আমরা ওই যে ওয়াকি টকিতে দেখি, এমসিকিউতে আসতে পারে কিন্তু। আচ্ছা, ফুল ডুপ্লেক্স কোনটা? মোবাইল ফোনে যখন কথা বলি, দেখেন ফোনে আমি কথা বলতেছি, হ্যাঁ হ্যালো বন্ধু কি অবস্থা, কেমন আছো, সে আমাকে এই বন্ধু থাম বেটা বহুত কথা হয়েছে। সো এই একটা কথার মাঝখানে আমি ডেটা পাঠাইতেছি, একই সাথে ডেটা আসতেছেও, সো আমরা এটাকে ফুল ডুপ্লেক্স বলবো। আচ্ছা, এরপর যদি গ্রাহক বা গ্রহীতার ভিত্তিতে কয়জন রিসিভ করতে পারবে, আমার সাথে অনেকে কানেক্টেড, কয়জন রিসিভ করতে পারবে, সেই ক্ষেত্রে আমরা বলবো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। যদি অনেকে কানেক্টেড হয় কিন্তু যায় একজনের কাছে, সেইটাকে বলবো ইউনিকাস্ট। যদি অনেকে থাকে কিন্তু একাধিক জনের কাছে যাবে, সবার কাছে না, তাহলে বলবো মাল্টিকাস্ট। যদি অনেকে থাকে কিন্তু সবার কাছে চলে যায়, সেটাকে বলবো ব্রডকাস্ট, যেমন আমরা টিভিতে দেখি। সো গ্রুপ এসএমএস যখন পাঠাই সেটা হচ্ছে মাল্টিকাস্ট। টিভিতে যখন সম্প্রচার হয়, সব টিভিতে কিন্তু নিউজটা যায়। একটা নিউজ করলে কিন্তু এমন না আপনার টিভিতে আপনার ইয়েতে যাবে একটা, আমার কাছে যাবে না, সবার কাছে সেম ডেটাই যায় এবং সবার কাছেই চলে যায়। সো এটাকে আমরা বলবো ব্রডকাস্ট। ইউনিকাস্ট কি? একজনের কাছে আপনি সিঙ্গেলভাবে কোনো একটা ডেটা একজনকে, অনেকে কানেক্টেড আছে কিন্তু একটা কম্পিউটারের কাছে পাঠানো হয়েছে। একটু মোডের মধ্যে একটু দেখে নিন, এটা অনেকে ভুল করে। ধরেন আমি হচ্ছে এটা একটা কম্পিউটারের কথা বললাম, জাস্ট কথার কথা, হ্যাঁ এটা একটা কম্পিউটার বোঝানোর জন্য আমি লিখতেছি। সো এখানে আমি এরকম, আচ্ছা এটা কোনটা? যদি দিকের ভিত্তিতে বলি দিক, তাহলে আমরা বলবো এটা হচ্ছে কি সিমপ্লেক্স, কারণ একদিকে যাচ্ছে, এটা শুধু এইদিকে যাচ্ছে, আসতেছে না। আবার এইটাকেই যদি আমরা কয়জন গ্রাহক সেই ভিত্তিতে বলি, তাহলে এটাকে কি ইউনিকাস্ট বলবো, কারণ এতজন আছে কিন্তু গেছে একজনের কাছে। সো জন হিসাব করলে কয়জন রিসিভ করছে সেই হিসাব করলে আমরা বলবো এটাকে ইউনিকাস্ট, আবার দিক হিসাব করলে এটাকে বলবো সিমপ্লেক্স। আচ্ছা, এখন যদি এমন হয় এইদিকে আপনাকে দিয়ে বলে দিছে, দেখেন
এটা একটু দিয়ে বুঝাইতেছে, এটা গেছে কিন্তু একইভাবে আসতেছে না, একটু মানে যখন যাবে তখন আসবে না, আবার যখন আসবে তখন যাবে না, এরকম কিছু বুঝাইতেছে। সো বুঝে নিতে পারবেন কিছু, সব কিছু ডিরেক্ট বলে দিবে না। সো এটাকে আমরা বলবো, যদি আমরা কয়জন রিসিভার সেই ভিত্তিতে বলি, আমরা এটাকে বলবো ইউনিকাস্ট। যদি বলি দিক, তাহলে বলবো কি হাফ ডুপ্লেক্স। আচ্ছা, সো আমরা এখান থেকে ধরেন জাস্ট এখন যদি চিন্তা করি এটা কি, এটা মাল্টিকাস্ট এবং ফুল ডুপ্লেক্স, কারণ যাচ্ছেও আসছো, সেই অ্যাঙ্গেল থেকে আমরা বলবো ফুল ডুপ্লেক্স। আবার যেহেতু সবার কাছে না, একাধিক জনের কাছে গেছে, আমরা মাল্টিকাস্ট বলবো। তো এইটা একটু ভালো করে যাবেন, কারণ এটা থেকে এমসিকিউতেও আসতে পারে বা সিকিউতেও আসতে পারে, একটু মনোযোগটা বেশি দেন। ওকে, সো আমরা এর পরের কনসেপ্টে যদি যাই, আচ্ছা মেথড মোড, আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ এখান থেকে আপনারা কোয়েশ্চেন কমন পাবেন, শিওর। এর পরবর্তীতে যদি বলি মেথড মোডের পর মিডিয়াম, ডেটা ট্রান্সমিশন মিডিয়াম। আচ্ছা মিডিয়াম কি, মানে আমরা যেটাকে মাধ্যম বলি, সাধারণত দুই ধরনের মাধ্যম, ওয়্যার্ড মাধ্যম, ওয়্যারলেস মাধ্যম। ওয়্যার্ড মাধ্যমের মধ্যে 3 বা 4 ধরনের, কোনোগুলোকে টেলিফোন কেবলকে আলাদাভাবে বলছে, যে একটু 3 ধরনের একটু বেশি, কো অ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স। এই 3টা কেবলের গঠন চিত্রগুলো সহ দেখা যাবেন, আমার মানে খুব কনফিডেন্সের সাথে বলছি, অপটিক্যাল ফাইবার থেকে একটা কোয়েশ্চেন আসার পসিবিলিটি খুবই বেশি। অপটিক্যাল ফাইবারের কোনটাকে কি বলে, কোনটার কোন অংশের কাজ কি, কাজ না হলে অথবা কোনটাকে কি বলে, এই চিত্রটা দেখা যাবেন। আঁকতে পারেন না পারেন, অংশটার নামগুলো একটু দেখে যাবেন। অপটিক্যাল ফাইবারের সুবিধা অসুবিধা ব্যাখ্যা পড়ে যাবেন, এখন আর বলতেছি না কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। তো আগামীতে আবার একটা ভিডিও হয়তো বানাবো আপনাদের ইন্টারেস্টের উপরে, যাই হোক ডিটেলস আর এখন বললাম না, জাস্ট এইটুকু বলবো, মিডিয়াম থেকে তারগুলার গঠন ব্যবহারটা ভালো করে বুঝে যাবেন, যে অপটিক্যাল ফাইবার কোন কাজে ব্যবহার করা হয়, টুইস্টেড পেয়ার কেবল কোন কাজে ব্যবহার করা হয়, কোএক্সিয়াল কেবল কোন কাজে ব্যবহার করা হয়, সুবিধা অসুবিধা টুকটাক দেখে যাবেন। আচ্ছা এরপর যদি বলি মিডিয়ামের মধ্যে, ওয়্যারলেস মিডিয়ামের মধ্যে 3 ধরন, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। রেডিও ওয়েভ কোন কাজে ব্যবহার করা হয় বা একটু হালকা পাতলা ব্যাখ্যা, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। ইনফ্রারেডটা একটু বেশি ইম্পর্টেন্ট, ওই যে আমরা খেলনা গাড়িতে যেগুলো দেখি, রিমোটে যেগুলো দেখি, সব ইনফ্রারেড, ক্লিয়ার, কারণ এগুলো তারবিহীনভাবে ডেটা ট্রান্সমিট করে, ইনফ্রারেড আমরা এগুলোকে বলবো আর কি, ডিটেলসটা আমি এখন আর বলতেছি না। আচ্ছা মাইক্রোওয়েভ হচ্ছে 2 ধরনের, কিছুগুলোকে টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ বলি, কিছুগুলোকে স্যাটেলাইট মাইক্রোওয়েভ বলি। টেরিস্টেরিয়াল কোনটা, স্যাটেলাইট কোনটা, যেটা গ্রাউন্ড লেভেলে কাজ করে সেটাকে টেরিস্টেরিয়াল, যেটা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সাথে কাজ করে ওটাকে স্যাটেলাইট মাইক্রোওয়েভ বলবো। সো স্যাটেলাইট মাইক্রোওয়েভ হচ্ছে ভূমির সাথে সেই মহাকাশের ডিরেক্ট কমিউনিকেশন, মহাকাশের থ্রোতে। একটু ডিটেলসটা বই থেকে পড়েন, আমি এখন আসলে এগুলোকে একটু ডিটেলস আর কথা বলতেছি না। স্যাটেলাইট মাইক্রোওয়েভ, টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ কোনটার ব্যবহার কি, বিশেষ করে ব্যবহার হচ্ছে ইম্পর্টেন্ট, পার্থক্য কোনটা বেশি সুবিধাজনক, ক্লিয়ার। আমি যদি সুবিধাজনক বলি, স্যাটেলাইট মাইক্রোওয়েভটা বেশি সুবিধাজনক, এরপর আপনি একটু ডিটেলস পড়ে নিন। ওকে, সো আমার মনে হয় মিডিয়ামটা সবাই ক্লিয়ার, ওয়্যার্ড, ওয়্যারলেস ডিটেলস পড়বেন, ওয়্যার্ড থেকে অপটিক্যাল ফাইবারটা বেশি পড়বেন, আর ওইখান থেকে ইনফ্রারেডটা পড়বেন, মাইক্রোওয়েভটা পড়বেন, মাইক্রোওয়েভের মধ্যে 2টা, স্যাটেলাইট, টেরিস্টেরিয়াল, একটু ভালো করে পড়েন। এইখানে এই ওয়্যারলেস মিডিয়াম ব্যবহার করে কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন যদি বলি একটু এটাকে একটু বেশি প্রায়োরিটি দেন, যেমন কিছু প্রযুক্তি হচ্ছে, যেমন আমরা ব্লুটুথ ব্যবহার করতে পারি, ওয়াইফাই ব্যবহার করতে পারি, ওয়াই ম্যাক্স ব্যবহার করতে পারি। এইগুলো এক একটা প্রযুক্তি যেখানে ওয়্যারলেস মিডিয়াম ব্যবহার করা হয়। ব্লুটুথ প্রযুক্তির IEEE স্ট্যান্ডার্ড যদি বলি 802.15 ওয়াই, ব্লুটুথের IEEE ব্যান্ড হচ্ছে এইটা, ওয়াইফাই এর IEEE ব্যান্ড এটা, ওয়াই ম্যাক্সের হচ্ছে এইটা। আমাদের মাঝে মধ্যেই এইখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, MCQতে খুব বেশি আসে, আর মানে এইটার জন্য এই 3টা জাস্ট IEEE ব্যান্ড। আমি খুব ডিটেলস এখন বলতেছি না, যেহেতু আপনার পরীক্ষা তো ডিটেলস এগুলো এখন দরকার নাই, জাস্ট ব্লুটুথের IEEE ব্যান্ড কত, ওয়াইফাই এর কত, ওয়াই ম্যাক্সের কত একটু ভালো করে জেনে রাখবেন, একটু ভালো করে মনে রাখবেন, MCQতে আসবে। আচ্ছা এরপর যদি বলি ক আর খ, মানে বিশেষ করে খ নাম্বারের জন্য দেখেন, বা গ ঘতে ওয়াই ম্যাক্সটা একটু আসতে পারে, যে এটা যেটা একটা ব্রড রেঞ্জ, মাঝে মধ্যে খতে আসে ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্সের মধ্যে পার্থক্য কি। সো আপনার বইয়ের মধ্যে ছোট চার্ট দেওয়া আছে, ওয়াইফাই ভার্সেস ওয়াই ম্যাক্স ভার্সেস ব্লুটুথ। সো এই 3টার মধ্যে কোনটা সুবিধা অসুবিধা, মানে প্রত্যেকটা সুবিধা অসুবিধা এবং পার্থক্য, বিশেষ করে এই পার্থক্যের জন্য এই 2টা একটু ভালো করে পড়ে নিন। সো মাঝে মধ্যে আসে, একটু দেখে যাবেন। আচ্ছা সো আশা করি মিডিয়ামের ব্যাপারটা বুঝছেন। মিডিয়ামের মধ্যে কি বলে ওয়্যার্ড মিডিয়াম এবং ওয়্যারলেস মিডিয়াম, এই 2টার মধ্যেই একটু ভালো করে দেখবেন, আর এর মধ্যে টেকনোলজিগুলো এই 3টা টেকনোলজি একটু দেখে যাবেন। আচ্ছা এখন আমরা আসি হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক কি, নেটওয়ার্কের পার্ট থেকে পরীক্ষা কোশ্চেন আসবে মোটামুটি শিওর। এর মধ্যে নেটওয়ার্ক কাকে বলে, নেটওয়ার্কের টাইপ কি কি আছে, ব্লা ব্লা ব্লা, এগুলো একটু পড়বেন। সো এইখান থেকে নেটওয়ার্ক টাইপের মধ্যে যেমন হচ্ছে আমরা যদি বলি বিস্তৃতি অনুসারে কয় ধরনের, মালিকানা অনুসারে কয় ধরনের, ইত্যাদি ইত্যাদি কোশ্চেন আসে। একটু
বেশি ফোকাস দিবেন হচ্ছে বিশেষ করে নেটওয়ার্ক টাইপের মধ্যে বিস্তৃত অনুসারে কয় ধরনের, 5 ধরনের আমরা পড়ছিলাম, যেমন প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়েন। সো পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা রেঞ্জ কতটুকু, কি ব্লা 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 একটু ভালো করে পড়েন, কোনটা ল্যান কোনটা ক্যান একটু ডিটেলস পড়ে যান, এইখান থেকে একটু কোশ্চেন আসতে পারে, অন্তত এমসিকিউতে আসবে। আরেকটা ব্যাপার, এই যে টেকনোলজিগুলো বলছিলাম, ব্লুটুথ এই টেকনোলজি ও সেটা ওয়্যারলেস মিডিয়াম, এইটা বিস্তৃত অনুসারে কোনটার মধ্যে পড়ে, প্যানে নাকি ল্যানে নাকি ক্যানে? জাস্ট বোঝানোর জন্য বলি, যেমন ব্লুটুথটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, কারণ পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা ছোট রেঞ্জ পর্যন্ত কাজ করে এবং এইটার মধ্যে ব্যক্তিগত ডিভাইসগুলোকে আমরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে কানেক্ট করি। সো ব্লুটুথ যেহেতু অল্প দূরত্ব পর্যন্ত কাজ করে, সো আমরা এটাকে প্যানের মধ্যে রাখতে পারি। আবার ল্যানের মধ্যে কোনটা রাখতে পারি, ওয়াইফাই। তো এইরকম প্যান এর মধ্যে কোনটা বা ব্লুটুথ কোনটাতে কাজ করে, ওয়াইফাই কোন বিস্তৃতি অনুসারে কোন নেটওয়ার্ক টাইপের মধ্যে পড়ে, আবার ওয়াইম্যাক্স কোন টাইপের মধ্যে পড়ে, একটু দেখে যাবেন। মাঝে মধ্যে এইখান থেকে এমসিকিউতে আসে। সো এমসিকিউর জন্য হলে একটু ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলার IEEE স্ট্যান্ডার্ড আর হচ্ছে কি বলবো, এই যে কোনটা কোন নেটওয়ার্ক টাইপের মধ্যে পড়ে দেখে যাবেন। আচ্ছা, যেটা অনেক বেশি আসে নেটওয়ার্ক এর মধ্যে টপোলজি, মোটামুটি শিওর যে আপনাদের পরীক্ষায় আসবেই আসবে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি কি, নেটওয়ার্ক টপোলজি কাকে বলে, ইত্যাদি 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 ইত্যাদি। টপোলজি থেকে যে কোশ্চেন আছে, টপোলজি আমরা যে 6, যেমন বাস, রিং, ট্রি, হ্যাঁ, মেশ, এরপর স্টার, হাইব্রিড, এই যে টপোলজিগুলো 6টা টপোলজি, এই টপোলজিগুলোর মধ্যে কোনটার কাজ কি? যেমন আমি যদি কনসেপ্ট মনে করা দিই, একটা তার দেওয়া থাকলে এটা বাস, যদি একদিকে যদি প্রবাহিত হয়, যদি এটা সার্কুলারলিও থাকতে পারে বা অনেকভাবে থাকতে পারে, যদি একদিকে প্রবাহিত হয় বামে ডানে যুক্ত থাকে, প্রথমটা পরেরটা 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 এবং শেষেরটা প্রথমটার সাথে যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা রিং বলবো। আমি ডিটেলস এখন বলতেছি না, ডিটেলস আপনাদের ইন্টারেস্টের উপরে আরেকটা ভিডিও আসবে, তখন আমি বলবো না। আচ্ছা, সো এইখান থেকে একটু ভালো করে দেখে যাবেন, চিত্র অনুযায়ী যেন আপনি ডিটেক্ট করতে পারেন যে কোনটা কোন টপোলজি। জাস্ট বোঝানোর জন্য আমি বলি যে এইটাকে আপনি হচ্ছে কোন টপোলজি বলবেন, এটা আবার এইটাকে আপনি হচ্ছে কোন টপোলজি বলবেন। আবার আপনি এইটাকে, যদিও এইটা মানে প্রথমটা আর পরেরটা অনেকটা সিমিলার মনে হইতে পারে, কিন্তু আসলে দুই ধরনের টপোলজিকে আমি ডিফাইন করতেছি, ঠিক আছে? সো কোনটা কোন টপোলজির মধ্যে পড়ে এটাকে বলবেন। ধরেন এটাকে, এইটার কথা যদি বলি, এখন এটা এই দুইটা দেখতে অনেকটা সেম হবে, কিন্তু দুই ধরনের টপোলজি বা দুই টপোলজিকে আসলে ইন্ডিকেট করতেছে। সো কোনটা কোন টপোলজির মধ্যে পড়ে একটু ডিটেলস পড়ে যাবেন, এবং কোনটা সুবিধাজনক। যেমন আমি একটু সংক্ষেপে বলে দিই, উদ্দীপকের চাহিদার উপর বলবেন কোনটা সুবিধাজনক। ভাই সবার জন্য তো সেম মেডিসিন না, উদ্দীপকের ডিমান্ড যেটা, এখন যদি উদ্দীপক ডিমান্ড তেমন না থাকে, স্টার টপোলজি সুবিধাজনক। হ্যাঁ, স্টার টপোলজিতে একটা ডিপেন্ডেন্সি থাকে, যেমন এটাকে আমরা স্টার টপোলজি বলতেছি, আরো সুন্দর লাগবে যদি আমি আরো কয়েকটা কানেক্ট করে দিই, তখন ভালো লাগবে। সো এই স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় ডিভাইস দিয়ে সবগুলো কম্পিউটার সবগুলোর সাথে যুক্ত থাকে। সো এইখানে হ্যাঁ একটা ডিপেন্ডেন্সি থাকে যে কেন্দ্রীয় ডিভাইস, যেটাকে আমরা সুইচ বলতে পারি, হাব বলতে পারি, অথবা সার্ভার বলতে পারি। এই ডিভাইসটা, এইটা যদি নষ্ট হয়ে যায় পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। কিন্তু কোনো ঝামেলা নাই যে নেটওয়ার্কটা বড় হইলেও ম্যানেজ করা কষ্টকর হবে না, খুব সহজে জাস্ট কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত করে দিলেই হইতেছে। একটু সার্ভার হলে সার্ভার একটু হাই কনফিগারেশন বাড়াইলেই হইতেছে। সো ম্যানেজ করা বা নেটওয়ার্ক বড় হইলেও এটা মেনটেন করা, এটার ব্যয়, সব দিক থেকে এইটাকে সুবিধাজনক বলবো। কিন্তু যদি বলে নেটওয়ার্কটা ছোট কিন্তু অনেক দ্রুত ডেটা ট্রান্সমিট করতে চায়, তাহলে আমরা মেশ বলবো, কারণ মেশে সবাই সবার সাথে সরাসরি যুক্ত থাকবে। সো আমি যদি এখানে খুব ভালোভাবে যদি বলি যে সবচেয়ে সুবিধাজনক যদি বলি সার্বিক দিক থেকে স্টার, কিন্তু আপনি আপনার পয়েন্ট অফ ভিউ দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার পয়েন্ট অফ ভিউ বলতেছি বা যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা বলতেছি। আর যদি দ্রুত ডেটা ট্রান্সমিট করতে চায় তাহলে মেশ, কিন্তু মেশের সমস্যা হচ্ছে মেশে প্রচুর পরিমাণে তার লাগে, অনেক বেশি ব্যয়বহুল এবং ম্যানেজ করা অনেকটা কষ্টকর। যেমন মেশের একটা সূত্র হচ্ছে, মেশ টপোলজিতে কয়টা তার লাগবে এইটা নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে n × n-1 / 2। এমসিকিউতে অনেক বেশি আসে, জাস্ট এর আগে আসছিল যে 10টা, জাস্ট কথার কথা আমি সাইডে এগুলো মুছে দেয়, এগুলো রেখে লাভ নাই। আচ্ছা, জাস্ট বললো যে 10টি তারের ক্ষেত্রে মেশ টপোলজিতে কয়টা, মানে 10টা কম্পিউটার ক্ষেত্রে মেশ টপোলজিতে কয়টা তার লাগবে, তাহলে কি হবে 10 × 9/2, কারণ 10 থেকে 1 বিয়োগ করলে কত না হয়, তাহলে 10 × 9/2 দেখবেন কত 45টা তার। এমসিকিউতে আসবে এটা। সো মেশ টপোলজি হ্যাঁ অনেক ফাইন, বাট এটা অনেক বেশি বড় হলে বা অনেকগুলো কম্পিউটার হলে এটাতে তার অনেক বেশি লাগে, অর্থাৎ অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায় এবং ম্যানেজ করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তাই মেশ টপোলজি অনেক সুবিধাজনক হলেও ছোটোখাটো নেটওয়ার্ক হলে আমরা মেশ টপোলজি ব্যবহার করবো, বাট নেটওয়ার্কটা একটু বড় হলে আমরা মেশ টপোলজি সাধারণত ব্যবহার করি না।
যাই হোক, টপোলজির মধ্যে কোনটা সুবিধাজনক, কোনটা মানে চিত্র দেখে যেন বলতে পারেন, এই সব দিকে একটু ভালো করে দেখে যাবেন। টপোলজি থেকে একটা কোশ্চেন আসার পসিবিলিটি অনেক 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 বেশি। আচ্ছা, টপোলজির পর যেটা সেটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইসগুলো। হ্যাঁ, নেটওয়ার্কিং ডিভাইস, কোন নেটওয়ার্কিং ডিভাইসের কাজ কি, সুইচ কি, হাব কি, মডেম কি, রাউটার কি, গেটওয়ে কি, এনআইসি কি, জাস্ট কি কি কি। অনেক বেশি যেটা পড়বেন সুইচ ভার্সেস হাব, বা খ নাম্বার আসতে হবে সুইচ একটি ইন্টেলিজেন্ট ডিভাইস ব্যাখ্যা করো। এগুলো নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে বা নেটওয়ার্কিং করার ক্ষেত্রে আমরা ডিভাইসগুলোকে কাজে লাগাই, যেমন সুইচ, হাব, গেটওয়ে, এনআইসি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই কনসেপ্টগুলো একটু জেনে যাবেন, কোনটার কাজ কি ইত্যাদি। সুইচ আর হাবের মধ্যে একটু পার্থক্যটা বা কোনটা সুবিধা একটু দেখে যাবেন, আসতে পারে। আচ্ছা, যেটাকে আমি বলবো আপনি আপনার সেফটির জন্য পড়বেন সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক জেনারেশন। মানে মোবাইল জেনারেশন যদি বলি কোনটার মধ্যে কি আসলে মোবাইল জেনারেশন ডিটেলস পড়তে পারলে ভালো। খুব বেশি প্যারা খাইলে যদি মনে হয় যে না আপনি এতদিন পড়েন নাই, এখন আপনার জন্য হেডেক হচ্ছে, পড়েন না। জাস্ট আমি সংক্ষেপে কিছু পয়েন্ট বলতেছি যেগুলো থেকে অন্তত এমসিকিউ আসতে পারে। যেমন মোবাইল জেনারেশনের মধ্যে অনেক বেশি আসে যে এমএমএস এবং ইন্টারনেট সুবিধা চালু হয়েছে কোন জেনারেশনে, সেটা দ্বিতীয় প্রজন্মে বা সেকেন্ড জেনারেশনে। আচ্ছা, ভিডিও কল সুবিধা চালু হয়েছে কোন প্রজন্মে, সেটা হচ্ছে তৃতীয় প্রজন্মে। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন, আইপি ডেটা নেটওয়ার্ক বা আইপি ভিত্তিক ডেটা নেটওয়ার্ক বা আইপি ডেটা নেটওয়ার্ক কোন প্রজন্মে আছে, সেটা চতুর্থ প্রজন্মে। সো এই জিনিসগুলো মনে রাখবেন যে এমএমএস এবং ইন্টারনেট সেকেন্ড জেনারেশনে, থার্ড জেনারেশনে ভিডিও কল মানে স্পেশালিটি, ফোর্থ জেনারেশনের স্পেশালিটি আইপি ডেটা নেটওয়ার্ক। আর যদি একটু সময় থাকে প্রত্যেকটা জেনারেশনের স্পেশাল ফিচার কোনটায় মানে কোন প্রজন্মে কি কি কাজ করা যায়। ক্লিয়ার? একটু পরে যাবেন। আর যারা একটু ডিটেলস সিকিউর জন্য চান, প্রত্যেকটা জেনারেশনের দেখবেন যে স্ট্যান্ডার্ড আছে অথবা ফ্রিকোয়েন্সি আছে। এরপর কোনটা কোন প্রযুক্তি ব্যবহার মানে টেকনোলজি, কোন প্রজন্মে কোন প্রযুক্তি বা কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছে একটু দেখে যাবেন। তো আমি এই জন্য বলবো মোবাইল জেনারেশনকে মোটামুটি গুরুত্ব দেন, গুরুত্ব না দিলেও জাস্ট কোনটাতে কি সুবিধা এগুলো একটু দেখে যাবেন বা কোনটাতে কি কি কাজ করা যায়। আর আমি যে কয়েকটা পয়েন্ট বলছি একটু ভালো করে দেখেন, এমসিকিউ আসতে পারে। আচ্ছা, চ্যাপ্টার 2 আমার কাছে মনে হয় দ্যাটস এনাফ ফর ইউ। আর যদি আরও বেশি চান, কনফিডেন্স পেতে চান, অবশ্যই কিছু সিকিউ সলভ করে যাবেন। ওকে, সো চ্যাপ্টার 2 নিয়ে আর কোনো কথাবার্তা বললাম না। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় একটু টুকটাক ডিটেলস আলোচনা করছি, কিন্তু আপনাদের ইন্টারেস্ট থাকলে আরও ডিটেলস ম্যারাথন ক্লাস দিব সামনে। আচ্ছা, এবার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ওইগুলো নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, কারণ ওইগুলো নিয়ে আমরা সামনে আপনাদের চাহিদার ভিত্তিতে ম্যারাথন ক্লাস দিব, তখন ডিটেলস আলোচনা করবো। এখন তবু একটু জাস্ট বলে দেয় আপনারা এখন কোন অধ্যায়গুলো মানে কোন কোন টপিকগুলো পড়বেন, কোনগুলো থেকে কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। ওকে, আমরা যদি তৃতীয় অধ্যায়ের মধ্যে 3.1 নিয়ে যদি খুব সংক্ষেপে কথাবার্তা বলি, আমি এখন ডিটেলস খুব কথাবার্তা বলবো না। 3.1 এর কথা যদি বলি, 3.1 থেকে খেয়াল করে দেখবেন, 3.1 থেকে খুব কনফিডেন্সের সাথে আমি বলবো যে সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং দুইয়ের পরিপূরক অনেক 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 বেশি আসতে পারে। সো আমরা এখানে বলতে পারি কনভার্ট করা আসেই তো আসলে এই কয়েকটা টপিক, যোগ বিয়োগ আছে। স্পেশালি আমরা যদি মানে খুব ভালোভাবে যদি বলি, যোগ দুই এর পরিপূরক, টুস কমপ্লিমেন্ট, যেটাকে দুইয়ের পরিপূরক পদ্ধতি বলি বা যোগের মাধ্যমে বিয়োগ বলি, বা অনেক ক্ষেত্রে ঘুরে আসে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, সেম কনসেপ্ট। এইগুলা আপনাদের চাহিদার ভিত্তিতে মানে খুবই ইম্পর্টেন্ট টপিক, তো আর এটা একটু সময় লাগবে। সো আমি এগুলোকে এখন আর বলবো না, কারণ অলরেডি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। সো যদি আপনাদের ইন্টারেস্ট থাকে না, আপনারা যদি শিখতে চান একটু কমেন্ট করে জানান, তাহলে আমি খুব দ্রুত একটা ভিডিও মানে বা লাইভ বা ভিডিওর ব্যবস্থা করতেছি। আচ্ছা, আরেকটা টপিক আমাদের তাহলে কি দেখেন, আমরা কনভার্ট করার ব্যাপারটা তো দেখবো, এটা এইগুলো না দেখলে তো এই কনভার্ট এটা পারা যাবে না। দুইয়ের পরিপূরক আসলে কনভার্ট না পারলে আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন শর্টকাটে, এটাও দেখাই দেবেন ইনশাআল্লাহ আপনার চাহিদার ভিত্তিতে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কোড, ক আর খ এর জন্য আর এমসিকিউর জন্য। যেমন কিছু পয়েন্ট আমি একটু বলে দিই যেগুলো বলার সুযোগ আছে। বিসিডি কোড কত বিটের, এসকি কোড কত বিটের, এসকির পূর্ণরূপ কি, ইউনিকোড কত বিটের, ইউনিকোডে মোট কয়টি কোড রয়েছে, বিসিডি এর পূর্ণরূপ কি, এই কোডগুলা এবং আলফা নিউমেরিক কোড কাকে বলে সংজ্ঞার জন্য এগুলো একটু ভালো করে পড়েন। সো ইবিসিডিআইসি কোড কত বিটের, ইবিসিডিআইসি কোড এর পূর্ণরূপ কি। সো যে কয়েকটা কোড আছে, বিসিডি, ইবিসিডিআইসি, ইউনিকোড, এরপর হচ্ছে এসটি কোড, আর ইউনিকোড এসটি কোড এগুলো হচ্ছে আলফা নিউমেরিক কোডের মধ্যে পড়ে। আলফা নিউমেরিক কোড এগুলো সংজ্ঞা, পূর্ণরূপ ইত্যাদি ইত্যাদি একটু দেখে যাবেন। বিশেষ করে একটু ভালো করে দেখবেন ইউনিকোডের মধ্যে ইউনিকোড কত বিটের এবং ইউনিকোডের মধ্যে সাধারণত কতগুলো কোড রয়েছে।
সো ইউনিকোড আমি যে সাধারণত একটু মনে করে দিই, ইউনিকোড সাধারণত 16 বিটের হয়। যদি বলে কতগুলো কোড রয়েছে, তাহলে 2 এর উপরে পাওয়ার 16 দেবেন। সো জাস্ট কত বিটের এটা মনে রাখলে আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনি মনে রাখতে পারবেন যে কতগুলা কোড আছে। আর ইউনিকোডের সংজ্ঞাটা একটু ভালো করে দেখে যান। একটা কোশ্চেন খ নাম্বারে আসতে পারে, ইউনিকোড বাংলা ভাষাভাষীর জন্য আশীর্বাদ স্বরূপ, অথবা ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষীর মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ ব্যাখ্যা করো। একটু ভালো করে দেখে যান ভাই, ইউনিকোডটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, সো 3.1 আশা করি আপনারা বুঝতে পারছেন। এইবার যদি আসি 3.2 নিয়ে, 3.2তে ডি মর্গ্যান অত্যন্ত, আমি খুব ডিটেলস নেক্সট আপনাদের চাহিদার উপরে যেখানে যে ভিডিওটা আসবে সেটার মধ্যে আমি ডিটেলস আলোচনা করব। জাস্ট এইটুকু বলবো, ডি মর্গ্যানস ল আসবেই আসবে। ডি মর্গ্যানের উপপাদ্য মোটামুটি অনেক শিওর যে এটা থেকে হয়তো ক নাম্বারে আসবে না, আসলে খ নাম্বারে আসবে হয়তো। ডি মর্গ্যানের উপপাদ্য ব্যাখ্যা করো, খ নাম্বারে আসলে এরকম আসতে পারে। তখন ডি মর্গ্যানের উপপাদ্য খালি সূত্র লেখা দিবেন হবে না ভাই, আপনাকে ব্যাখ্যাটা লিখতে হবে। 2 বা ততোধিক চলকের যৌক্তিক যোগফল ব্লা ব্লা ব্লা, আমি আর এটা এখন বলতেছি না। সো ব্যাখ্যাটা নিচে উদাহরণ সহ দেখায় দিবেন 2 চলকের জন্য বা 3 চলকের জন্য। আচ্ছা, এটা খতে আসতে পারে, গ অথবা ঘতে আসতে পারে। ডি মর্গ্যানের উপপাদ্য প্রমাণ করো, অথবা ডিরেক্টলি উদ্দীপকে 2টা উপপাদ্য লিখে দিবে, বলবে প্রমাণ করো। সো ডি মর্গ্যানকে কোনোভাবে মিস করা যাবে না। ডি মর্গ্যান থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। এরপর যদি আসি গেট বাস্তবায়ন, গেট বাস্তবায়ন কিরকম হইতে পারে? আমরা কিন্তু জানি মৌলিক গেট দিয়ে সকল গেট তৈরি, তাইলে মৌলিক গেট দিয়ে আপনাকে যে কোনো গেট বাস্তবায়ন করতে বলতে পারে, অথবা বলতে পারে সার্বজনীন গেট দিয়ে যে কোনো গেট, ধরেন ন্যান্ড দিয়ে বলছে যে কোনো গেট, অথবা এমনও আসতে পারে ধরো উদ্দীপকে 2টা চিত্র দিয়ে বলবে প্রথম গেট দ্বারা দ্বিতীয় গেট বাস্তবায়ন সম্ভব কিনা, বা দ্বিতীয় গেট দ্বারা প্রথম গেট বাস্তবায়ন সম্ভব কিনা। আমি আপনার কনফিউশনটা একটু ক্লিয়ার করার জন্য বলি, কারণ এটা অনেকে কনফিউজড হয়ে যায় যে মৌলিক গেট দিয়ে আসলে যে কোনো গেট তৈরি করা যাবে, কিন্তু মৌলিক গেটের ক্ষেত্রে একাধিক গেট লাগবে, মানে অ্যান্ড অর নট এই 3টা গেট লাগবে। শুধু অ্যান্ড গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করা যাবে না। যদি শুধু অ্যান্ড গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করা যেত, তাহলে অ্যান্ডকে আসলে আমরা সার্বজনীন গেট বলতাম। সো এখানে কনসেপ্ট হচ্ছে মৌলিক গেট দিয়ে আসলে যে কোনো গেট বাস্তবায়ন করা যাবে, কিন্তু সেক্ষেত্রে একাধিক গেট বা সবগুলো গেট লাগবে মৌলিক গেটের। কিন্তু সার্বজনীন গেট যেগুলো, যেমন ন্যান্ড এবং নর, এইগুলোতে যে কোনো গেট বাস্তবায়ন করা যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ন্যান্ড এবং নর, খেয়াল করে দেখবেন ন্যান্ড এবং নর এই 2টা কেন সার্বজনীন গেট প্রমাণ করো, গ আর ঘতে আসতে পারে। হয়তো বলবে ন্যান্ডের সার্বজনীনতা প্রমাণ করো, তখন কি করবেন ন্যান্ড দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন, মানে 3টা মৌলিক গেট দেখা দেন। যদি আপনি চাইলে 5টাই দেখায়, মানে 6টাই দেখা দেবেন, কিন্তু না, আপনি 3টা দেখান অন্তত। ন্যান্ড দিয়ে অ্যান্ড অর নট বাস্তবায়ন করবেন। যেহেতু ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেটকে, অর গেটকে এবং নট গেটকে বাস্তবায়ন করা যাচ্ছে, সুতরাং এটা প্রমাণিত। ব্যাখ্যার সময় আর বললেন না যে ন্যান্ড গেট কেন সার্বজনীন গেট, ন্যান্ড গেট দিয়ে এই 3টা বাস্তবায়ন করার জন্য না, ন্যান্ড গেট সংজ্ঞার সময়, ব্যাখ্যার সময় ওইভাবে বলবেন যে ন্যান্ড গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, তাই ন্যান্ডকে একটা সার্বজনীন গেট বলি। কিন্তু যখন প্রমাণ করতে বলবে, তখন তো আপনার এত টাইম নেই ভাই যে আপনি 6টা প্রমাণ করে দেখাবেন। তো আপনি তখন কি করবেন, মৌলিক গেট দিয়ে প্রমাণ করে দেখাবেন, তারপর বলবেন এটা প্রমাণিত, শেষ। সো আশা করি গেট বাস্তবায়ন অথবা প্রমাণ করা মানে এগুলো আপনি আশা করি পাবেন। গেটের সত্যক সারণী দেখে যাবেন। আরেকটা ব্যাপার মোটামুটি ইম্পর্টেন্ট, সত্যক সারণী। একটা মনে করেন XOR গেটের সত্যক সারণী আঁকো, অর গেটের সত্যক সারণী আঁকো, ইজি। কিন্তু যেটা ঝামেলা হবে, উদ্দীপকে অনেক সময় সত্যক সারণী দিয়ে দিবে, সেটা গেস করতে হবে। আমি XOR-এরটা একটু মনে করে দিই। XOR-এরটা যদি 2টা ইনপুট হয়, একটা ইনপুট 0 এবং একটা ইনপুট 1 এর ক্ষেত্রে আউটপুট হবে 1, মানে যেখানে 0 1 অথবা 1 0 সেখানে আউটপুট 1, অন্যথায় কি হবে 0। XOR ঠিক উল্টা, 2টা ইনপুট হয় 0 অথবা 2টা ইনপুটে 1 হলে আউটপুট কত হবে 1 হবে, বাকি ক্ষেত্রে কি হবে 0। একটু মনে রাখবেন, মানে মাঝে মধ্যে MCQ-তে আসতে পারে বা উদ্দীপকে আসতে পারে। সো উদ্দীপকে যদি সত্যক সারণী দিয়ে দেয়, সেটা থেকে আপনি ফাংশন অনুযায়ী গেট করবেন, আমরা ম্যারাথন ক্লাসে সেগুলো দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এরপর যদি বলি সত্যক সারণীর পরে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট 4টা কনসেপ্ট বলবো, এনকোডার, ডিকোডার, হাফ এডার, ফুল এডার। 4টা কনসেপ্ট, এনকোডারের ব্যাখ্যা, ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, লজিক ফাংশন, লজিক গেট। এই 4টারই ব্যাখ্যা, ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, লজিক ফাংশন, লজিক গেট একটু ডিটেলস পড়বেন। সিম্পল কথা, আমি যদি মানে আচ্ছা এটা এখন না, পরের ভিডিওতে। সো এখান থেকে মোটামুটি ইম্পর্টেন্ট। আরেকটা যদি বলি,
হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এইটা হচ্ছে সবচেয়ে মানে পুরো চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক যদি বলি, মানে মোটামুটি শিওর হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার আসবে। সো কারো যদি জ্ঞান জানা লাগে যে ভাই বা স্যার এই চ্যাপ্টারে সব পারি, শুধু এই টপিকটা না ভাই মুখস্থ করে ফেলেন, শেষ আসবে, মানে আসার সময় অনেক বেশি। সো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন একটু দেখে যাবেন। এরপরের টপিক যদি বলি যে কিছু কনসেপ্ট সংজ্ঞার জন্য একটু ভালো, বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট না। যেমন যদি বলি ফ্লিপ ফ্লপ, এরপর হচ্ছে রেজিস্টার, এরপর যদি বলি কাউন্টার, কোনটা কি, ফ্লিপ ফ্লপ কি, রেজিস্টার কি, কাউন্টার কি, ইত্যাদি ইত্যাদি সংজ্ঞা। রেজিস্টারের মধ্যে রেজিস্টার কীভাবে একটু হালকা ডিটেলস দেখেন আসতে পারে, তবে থাক, যদি খুব ক্যাচাল লাগে দেখলেও চলবে, সমস্যা নেই। একটা জিনিস আমি এখানে করছি যেটা ডিরেক্ট টপিকের মধ্যে পড়ে না, কিন্তু এটা সৃজনশীলের মধ্যে আসে। ধরেন আপনাকে উদ্দীপকে দুইটা দিল, একটা হচ্ছে 15 লিখলো, 7 লিখলো, দুইটা ডেসিমেলে আছে, সরি। সো এই দুইটা সংখ্যাকে আপনাকে বলা হয়েছে যে যোগ করে দেখাইতে, কিসের মাধ্যমে, কিভাবে, ডিজিটাল ডিভাইসে হয়, মানে ডিজিটাল ডিভাইসে এই দুইটা যোগ কিভাবে হয়, অর্থাৎ অ্যাডার দিয়ে যোগ করে দিতে বলছে। মানে আপনি হাফ অ্যাডার ফুল অ্যাডার এইগুলা ব্যবহার করে কেমনে যোগ হইতো সেটা দেখাই দেবেন। এরকম টাইপের কিছু সৃজনশীল আপনার বোর্ড কোয়েশ্চেনগুলো আছে বা টেস্ট পেপার মেডিজিতে আছে, তো এইরকম টাইপের কিছু কোয়েশ্চেন টেস্ট পেপারস বা মেডিজিতে আছে, একটু দেখে নেবেন যে কিভাবে দুইটা সংখ্যা অ্যাডার দিয়ে যোগ করা হয়। সো আমি ডিটেলস আপনাদের চাহিদার উপরে যদি ক্লাস, তো ডিটেলসটা আমি পরবর্তী ক্লাসে করাবো, সমস্যা নেই। আচ্ছা, সো আমার মনে হয় 3.2 নিয়ে কারো কোনো কাজ থাকার সুযোগ নাই। আর একটা বিষয় একটু বলি, ব্লক ডায়াগ্রাম দেখাচ্ছি না, শর্টকাট ভিডিও আমি দিব সামনে, সমস্যা নেই যদি চান আর কি আপনারা। সো ব্লক ডায়াগ্রাম থেকে এটা কোনটা, ব্লক ডায়াগ্রাম থেকে কোন ডিভাইস, ব্লক ডায়াগ্রাম থেকে যে ডিভাইস সেই ডিভাইসটা ব্যাখ্যা করে, এরকম আসতে পারে। সো জাস্ট কথার কথা, এই যে যেমন এরকম একটা দিছে, বলছে এইটা কোন ডিভাইস, এখানে একটা ইনপুট বাড়াইলে কোন ডিভাইস হবে, এইখানে দুইটা আউটপুট বাড়াইলে কোন ডিভাইস হবে, বা দুইটা ইনপুট বাড়াইলে কোন ডিভাইস হবে, অথবা এইখানে একটা ডিভাইস, এটাতে একটা ইনপুট বাড়ালে যে নতুন ডিভাইস হবে তা পূর্বের ডিভাইস দ্বারা বাস্তবায়ন করো, মানে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার। সো একটু ব্লক ডায়াগ্রাম টাইপের কোয়েশ্চেনগুলো একটু দেখে যাবেন। সো আমরা 3.2 আশা করি বুঝতে পেরেছি। এবার চ্যাপ্টার 4 এর কথা যদি বলি ভাই, 4 এর মধ্যে কিছু ব্যাখ্যামূলক কনসেপ্ট আছে। ওয়েবসাইট কাকে বলে, হ্যাঁ, ওয়েবসাইট কয় ধরনের, ওয়েবসাইটের কাঠামো কি, ডোমেইন কি, হোস্টিং কি, এরপর ওয়েবসাইটের পাবলিশিং এর স্টেপ, খুবই গুরুত্বপূর্ণ। ইউআরএল কি সংজ্ঞার জন্য, ওয়েব পেজ, ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন, ওয়েব ব্রাউজার, ওয়্যার ফ্রেম, হ্যাঁ, এইরকম টাইপের এই কোয়েশ্চেনগুলা একটু ভালো করে দেখবেন। আইপি অ্যাড্রেস কাকে বলে, ডোমেইন নেম কাকে বলে, হোস্টিং কাকে বলে, সার্ভার কাকে বলে, এই বিষয়গুলো একটু ভালো, যে কয়েকটা পয়েন্ট বলছে, কিন্তু এইখান থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এরপর মানে যদি খুব ভালোভাবে বলি, ওয়েবসাইটের ধরন, ওয়েবসাইট এর কাঠামো, ওয়েবসাইট প্রকাশ বা পাবলিশ বা বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার যে স্টেপ, এই 3টা কোয়েশ্চেন থেকে গ আর ঘতে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি ব্যাখ্যামূলক। চিত্র দেখা যেন কাঠামো বুঝতে পারেন। ওয়েবসাইটে যে 4টা কাঠামো আছে, সিকোয়েন্স বা লিনিয়ার বা ধারাবাহিক কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো, এই কোন কাঠামোর কাহিনী কি, যেমন নেক্সট প্রিভিয়াস থাকা মানে হচ্ছে এটা নিঃসন্দেহে আমরা ধারাবাহিক বা সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো বলতে পারবো। এক বইয়ের মধ্যে এক একটা দেয়, আপনি যেটা দেবেন সমস্যা নাই। সো এই যে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো, এই কাঠামো হচ্ছে নেক্সট প্রিভিয়াস, ফার্স্ট ক্লাস অপশনাল, কিন্তু নেক্সট প্রিভিয়াস থাকা মানে হচ্ছে নিঃসন্দেহে, মানে এরকম কিছু টেকনিক দেখে যাবেন, চিত্র দেখে যেন বুঝতে পারেন, অথবা ব্যাখ্যা দেখে যেন বুঝতে পারেন। এরপর যেটা পরিবর্তনশীল না, এরকম টাইপের ওয়েবসাইটগুলোকে আমরা স্ট্যাটিক বলি, তাহলে ডাইনামিক বানাইতে হলে কি চেঞ্জ করতে হবে, মানে স্ট্যাটিক থেকে ডাইনামিকে বানাইতে হলে কি পরিবর্তন, কোডিং করা লাগবে না ভাই, জাস্ট আইডিয়া দিয়ে দেন। ডাইনামিক ওয়েবসাইট কেন সুবিধাজনক, বা স্ট্যাটিক ডাইনামিকের মধ্যে কোনটা বেশি সুবিধাজনক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আর স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে, ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, একটু সংজ্ঞাগুলো পড়ে যাবেন। এটা হচ্ছে ব্যাখ্যামূলক পার্ট গেল। HTML এর মধ্যে আমাদের আসলে আমরা HTML ভাই সবচেয়ে ছোট চ্যাপ্টার আমার কাছে মনে হয়, সবচেয়ে সহজ চ্যাপ্টার মধ্যে একটা, যদি আপনি প্র্যাকটিস করতে পারেন। যাই হোক, আপনারা শেষ সময় আছেন, আপনাদেরকে আর বেশি কিছু বলতে চাই না। এখানে হচ্ছে আমরা যদি বলি লিস্ট আছে, টেবিল আছে, এরপর হচ্ছে ইমেজ আছে, আসলে টপিকে আছে অল্প ভাই, এখানে দাগ মানে ভয়লা দেওয়ার কিছু নাই আসলে। সো এরপর যদি বলি লিঙ্ক বা হাইপার লিঙ্ক আছে, লিঙ্ক বলা উচিত, এটাকে হাইপার লিঙ্ক বলা উচিত আসলে। হাইপার লিঙ্ক কাকে বলে, ট্যাগ কাকে বলে, অ্যাট্রিবিউট কাকে বলে, HTML উপাদান কাকে বলে, ইত্যাদি ইত্যাদি, কাকে বলে বলে একটু পড়বেন, এই কয়েকটা একটু বেশি পড়েন আর কি।
আচ্ছা, লিস্ট, টেবিল, ইমেজ, লিঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। হেডিং, প্যারাগ্রাফ এমসিকিউতে আসে। একটা কোয়েশ্চেন আমি অনেক বেশি দেখছি, সেটা হচ্ছে কোনটি বড় সাইজের হেডিং, কোনটি ছোট সাইজের হেডিং। হেডিং নাম্বার 1 সবচেয়ে বড়, হেডিং নাম্বার 6 সবচেয়ে ছোট। এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি সবচেয়ে ছোট সাইজের হেডিং, H2, H5, H7, H9। ভাই H6 এর নিচে নাই, তো আপনি H6, H7 বলতে মানে H7, H9 বলতে পারবেন না। সো H6 বা H মানে সবচেয়ে যেটা ছোট থাকবে H6 এর আগ পর্যন্ত, সেটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজের হেডিং। মানে H1 সবচেয়ে বড়, H2 তার চেয়ে ছোট, H3 তার চেয়ে ছোট, সবচেয়ে ছোট কোনটা H6, এর নিচে নাই। আরেকটা, নিচের কোনটি এমটি ট্যাগ। এমটি ট্যাগ কোনটা, যেটার কোনো উপাদান নাই বা যেটার স্টার্টিং আছে কিন্তু ক্লোজিং নাই। এরকম 3টা আছে, একটু ভালো করে পড়ে যাবেন, আসতে পারে বহুপদীতে আসতে পারে বা এমনি আসতে পারে। ইমেজ ট্যাগ, এরপর ব্রেক ট্যাগ, এরপর এইচআর বা হরাইজন্টাল রুল ট্যাগ। হরাইজন্টাল রুলের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, এইচআর ট্যাগ ব্যবহার করা হয়। সো আইএমজি, বিআর আর হচ্ছে কি এইচআর, এই 3টা ট্যাগকে আমরা এমটি ট্যাগ বলি। ভালো করে পড়ে যান। কন্টেনার ট্যাগ কোনগুলো, যেগুলোর ওপেনিং আছে ক্লোজিং আছে, একটু দেখা যায়, আমি মনে করাই দিতেছি আপনাদেরকে, দ্যাটস ইট। আচ্ছা, তো আমার মনে হয় চ্যাপ্টার 4 নিয়ে আর খুব বেশি কিছু কথা বলা উচিত না, তো কিছু ব্যাপার বলা উচিত। যেমন একটা টেবিল দেওয়া আছে, বলবে টেবিলের ধরেন একটা ঘর, এই ঘরের মধ্যে মনে করেন 4 লেখা আছে। উদ্দীপকের টেবিলে 4 এর জায়গায় রহিম.jpg বা itechschool.png একটি ছবি প্রদর্শনের জন্য সতর্কতা উল্লেখপূর্বক তোমার মতামত দাও এবং কোড উল্লেখ করো। মানে এই জায়গার মধ্যে আপনার এখন 4 লেখা ছিল, কিন্তু এখন আর 4 না, এখন একটা ছবি প্রদর্শন করতে বলছে। ছবির নাম বলে দিবে, সাইজ বলে দিতে পারে, বললে আপনি দিবেন। সতর্কতা মানে আপনাকে ব্যাখ্যার জন্য আবার 1 মার্ক। সতর্কতা কি, আমরা যদি টেবিলের মধ্যে কোনো একটা ছবি প্রদর্শন করতে চাই, আমাকে সেখানে হাইট এবং উইথ এমনভাবে উল্লেখ করে দিতে হবে যেন টেবিলের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ হয়, সুতরাং উদ্দীপকের টেবিলটিতে আমরা যদি কোনো একটা ছবি অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে ছবির জন্য প্রয়োজনীয় কোড ব্যবহার করব এবং অবশ্যই সেখানে হাইট এবং উইথ 2টা উল্লেখ করে দিব। আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন যে আমি কোনটা মিন করতে চেয়েছি। এখানে মেইন পয়েন্ট, টেবিলের মধ্যে যদি ছবি উল্লেখ করতে চাই, একটা ব্যাপারে সতর্ক থাকবো যে সাইজটা সঠিক দিয়েছি কিনা, আরেকটা ব্যাপারে সতর্ক থাকবো সোর্স মানে ছবির নাম বা ঠিকানাটা। কারণ আমরা আইএমজির মধ্যে কি মানে এসআরসি মানে সোর্স দেই, ওইখানে আমাদের সঠিকভাবে ছবির নাম বা ঠিকানাটা উল্লেখ করতে হবে। আচ্ছা, সো আমার মনে হয় যে এইটা নিয়ে কারো কোনো সন্দেহের সুযোগ নাই। আর একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে যে হাইপারলিঙ্ক ব্যবহারের প্রয়োজনীয়তা বা গুরুত্ব ব্যাখ্যা করো। অনেক বেশি আসছে বা আসার সম্ভাবনা আছে আপনাদের। হাইপারলিঙ্ক কেন? হাইপারলিঙ্ক আমাদের সময় বাঁচায়। খুব সহজে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজ ভিজিট করতে পারি, বারবার ইউআরএল টাইপ করতে হয় না, খুব সহজেই আমরা ওয়েবসাইট ব্রাউজ করতে পারি, আমাদের ব্রাউজিং এক্সপিরিয়েন্সকে সহজ ও সুন্দর করে তোলে। সুতরাং এই দিক থেকে আমরা সার্বিক দিক থেকে বলতে পারি যে আমরা হাইপারলিঙ্ক আমাদের জন্য বর্তমান সময় প্রয়োজনীয়। কারণ হাইপারলিঙ্ক করা না থাকলে আমাকে বারবার ওয়েব অ্যাড্রেসটা টাইপ করে ওয়েব পেজ খুঁজে বের করতে হতো, সেক্ষেত্রে সময় যাইতো, ব্যাপারটা কষ্টসাধ্য হইতো এবং ব্যাপারটা অনেক ঝামেলাজনক হইতো। সো এই জন্য আমরা সেই ক্ষেত্রে বলতে পারি হাইপারলিঙ্ক আমাদের জন্য অনেক প্রয়োজনীয়। আচ্ছা, আরেকটা ব্যাপার, একটা টেবিল দিবে, বলবে সকল কলামকে রোতে এবং রোকে কলামে রূপান্তর করতে। বাংলায় বলতে পারে, হ্যাঁ, কনফিউজ করার জন্য, যে উদ্দীপকের টেবিলের সারিকে স্তম্ভে, স্তম্ভকে সারিতে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় কোড লিখাও। সেই ক্ষেত্রে কি করবেন, আগে রূপান্তর করবেন মানে কনভার্ট করবেন, করার পর টেবিলটা লিখবেন এক জায়গায় রাফ করে, তারপর খাতার মধ্যে লিখবেন যে সারিকে রো এবং রোতে রূপান্তর করার পর নিচের টেবিলটি দেখা মানে টেবিলটি নিম্নের মতো হবে। সো নিচে ওই টেবিলটা দেখাবেন, তারপর ওই টেবিলের জন্য স্টোর কোডটা লিখে দেবেন। আই থিঙ্ক মোটামুটি এনাফ। আপনাকে খুব ভালো করে বলবো, হাইপার লিঙ্ক আর ইমেজ খুব ভালো করে দেখে যাবেন, টেবিল লিস্ট খুব ভালো করে দেখে যাবেন। কিছু ব্যাপার একটু ভালো করে খেয়াল রাখবেন, যেমন অল্টারনেটিভ ট্যাগগুলা। কথার কথা, আপনি হচ্ছে বোল্ড ট্যাগের অল্টারনেটিভ ট্যাগ কি? যেমন লেখাকে গাঢ় করতে নিচের কোন ট্যাগগুলো ব্যবহার করা হয়, তা আমরা জানি বোল্ড ট্যাগ ব্যবহার করা হয়, আর কি স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়। এখন অপশনে আপনারা 3টা, বহুপদীতে 3টা অপশন দিল, অপশনে বোল্ড লেখাটা লাগাই দিল। বলবেন অনেকে চালচালা 3টা দিবেন, না ভাই বোল্ড ঠিক আছে, বোল্ড করতে বি ব্যবহার করি, কিন্তু বোল্ড কোনো আলাদা ট্যাগ না। সো কোনটার অল্টারনেটিভ ট্যাগগুলা কি একটু মনে রাখবেন। যেমন আমরা ইটালিক করতে বা লেখাকে ল্যাটিন অক্ষর একটু তেরা করে দেখাইতে ইএম আর হচ্ছে আই ট্যাগ ব্যবহার করি। সো এরপর ডিলিট করতে আমরা ডিল ট্যাগ ব্যবহার করি, এস ট্যাগ ব্যবহার করি, স্ট্রাইক ট্যাগ ব্যবহার করি। এই যে অল্টারনেটিভ ট্যাগগুলা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে বিশেষ করে ধরাগুলো এগুলা দিয়ে দেয়। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে কি করে, অনেক সময় এরকম আপনারা হয়তো অলরেডি পড়ছেন, যারা সৃজনশীল সলভ করছেন, 1 দিয়ে লেখা আছে রহিম, 2 দিয়ে লেখা আছে মনে করেন করিম, 3 দিয়ে লেখা আছে মনে করেন জরিম।
বলা হয়েছে এই যে একটা লিস্ট, এই লিস্টটাকে একটা টেবিলে কনভার্ট করতে, দুইটা কলামের কথার কথা এমন বলে দিল যে একটা কলাম হচ্ছে সিরিয়াল নাম্বার দিতে, আরেকটা কলাম হচ্ছে নেম দিতে। তাহলে আপনি এটাকে টেবিল হেড দিবেন, বলে দিবে টেবিল হেড ও নেম দুটি কলাম দিয়ে বিষয়গুলার বা নামগুলার সিরিয়াল নাম্বারকে টেবিল হেডে এবং নামগুলোকে নেম কলামের মধ্যে রেখে একটা নতুন টেবিল। তার মানে আপনাকে এটা দিয়ে আলটিমেটলি একটা টেবিলে কনভার্ট করে ফেলতে বলছে। সো আপনি এখন এটার জন্য কোড করবেন, তখন আর লিস্ট থাকলো না ব্যাপারটা। এরপর নেস্টেড লিস্ট শিখবেন, যে একটা লিস্টের মধ্যে আরেকটা, জাস্ট কথার কথা এখানে লিখছে 1 দিয়ে লিখছে ফুড, ফুডের মধ্যে এ দিয়ে লিখছে হচ্ছে মনে করেন কাচ্চি, জাস্ট বোঝানোর জন্য বলছি। বি দিয়ে লিখছে মনে করেন তেহারি, আবার 2 দিয়ে লিখছে মনে করেন কালার, কালার। এরপর এখানে একটা আনঅর্ডার লিস্ট দিয়ে দিল, একটু দেখে যাবেন। আচ্ছা, এই জিনিসটা আমি একটু হাইলাইট করতে চাই, এটা আমরা মাঝে মধ্যেই শিখাই না বা ক্লাসে শেখানো হয় না। তো যে NBSP কোলন, আমি HTML এর মধ্যে একটা স্পেস দিলে যতগুলো স্পেস দেয় একটার বেশি স্পেস নর্মালি কাজ করবে না, কিন্তু এইটা দিয়ে আমি যত ইচ্ছা মানে স্পেস দিতে পারবো। এটা মানে আমি এর আগে খুব কম শিখাইছি আমার স্টুডেন্টদেরকে, কারণ এগুলো আগে আসতো না, রিসেন্টলি বোর্ডে আসছিল, দ্যাটস আমি শিখাইতে বাধ্য হই। ধরেন লিখা আছে রহিম লিখা আছে, এরপর এইটার পর মনে করেন এইচ বরাবর লিখা আছে করিম, এইটার পর আই বরাবর লিখা আছে মনে করেন জরিম। খেয়াল করে দেখেন তো এখানে কয়টা, দুইটা স্পেস না? আবার এর পরের লাইনে কি কয়টা, চারটা স্পেস না? তাহলে আপনি এইটার পর বিআর ট্যাগ দেন, এই জায়গার ভিতরে দুইটা স্পেসের জন্য দুইটা এনবিএসপি দিবেন, অবশ্যই সেমিকোলন আছে কিন্তু। সো এনবিএসপি এরপর করিম, আবার এখানে এনবিএসপি এরকম 4 বার লিখবেন, এরপর জরিম। এটা একটু মনে রাখবেন, হ্যাঁ, মাঝে মধ্যে এগুলো আসে। আমি ওভারঅল বলবো কিছু মানে এরকম টাইপের কিছু চর্চা করে যাবেন, এগুলো সংজ্ঞাগুলা, বিশেষ করে ট্যাগ অ্যাট্রিবিউট, একটু সংজ্ঞাগুলো দেখে যাবেন, ক নাম্বারের জন্য হলেও আসবে। এরপরের ব্যাপার যেটা যে ফন্ট, এই যে আমি শিখাই কিন্তু তারপরও বাংলাদেশের স্যাররা একটু অনেকেই মানে এটা অল্টারনেটিভভাবে করা যায়, তো এই জন্য এটা হয়তো অনেকে শিখায় না। তো যেটা ফন্ট ট্যাগ, খ নাম্বারে আসবে। ফন্ট ট্যাগ ও এর অ্যাট্রিবিউটগুলো ব্যাখ্যা করি, এটার সাথে 3টা অ্যাট্রিবিউট ব্যবহার করি আমরা, কালার, সাইজ, ফেস। ফন্ট ট্যাগের বা ফন্ট স্টাইল ব্যবহার করতে নিচের কোন অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়? অনেক সময় স্টাইল লেখা থাকে, হ্যাঁ আমি এটা অনেক দেখছি, স্টাইল লেখা থাকে, ফন্ট স্টাইল লেখা থাকে, ফেস লেখা থাকে, আসলে কি ফেস হবে এটা, এই ভুলগুলো করা যাবে না। খ নাম্বারের জন্য ফন্ট ট্যাগ এবং এটার অ্যাট্রিবিউটগুলো শিখে যাবেন। খ নাম্বারের জন্য ইমেজ ট্যাগ এবং এটার অ্যাট্রিবিউটগুলো শিখে যাবেন, কারণ এটা পরীক্ষা মাঝে মধ্যেই আসবে। সো আপনি যেই বোর্ডেই হন, আমি কিন্তু যেগুলো বলতেছি সব বোর্ডকে টার্গেট করে বলতেছি, যে ঢাকা বোর্ডে তো আমি কিছু অল্প কমায় দিতে পারতাম, বা আমার মনে হয় যে যেগুলো ইম্পর্টেন্ট সবারই পড়া। সো আমি যেগুলো বলছি একটু বেশি ফোকাস দিবেন, বলছি নেস্টেড লিস্ট, এরপর হচ্ছে ইমেজ লিঙ্ক মানে হাইপার লিঙ্ক আর কি, এরপর ফন্ট ট্যাগের কাজ, ইমেজ ট্যাগের কাজ। অল্ট অ্যাট্রিবিউটটা কি? লেখার মানে কোনো কারণে ছবিটা যদি মানে প্রদর্শন করতে ব্যর্থ হয়, এমন একটা ছবির ঠিকানা দিচ্ছে সোর্সে, ছবিটা লোড হইতেছে না বা ডিলিট হয়ে গেছে, বা ইন্টারনেট নাই, যে কোনো কারণে লোড হইতেছে না ছবিটা, তো এরকম যে কোনো কারণে যদি ছবি লোড হইতে পারছে, তখন অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে লেখাগুলো প্রদর্শন মানে যে লেখাটা থাকে এটা প্রদর্শন হয়, এমসিকিউতে আসতে পারে। যাই হোক, এই যে যেগুলো বলছি একটু ফোকাস দেন, আমার দৃঢ় বিশ্বাস যে অল্টারনেটিভ ট্যাগগুলো বিশেষ করে আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো থেকে আসার সম্ভাবনা একটু বেশি, তবু এমসিকিউগুলো যখন সলভ করেন তখন আরও ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা। পঞ্চম অধ্যায়ের কি কি পড়বেন? ব্যাখ্যামূলক যদি বলি ভাই, আমরা মানে আমাদের বাঙালিদের অভ্যাসটা একটু খারাপ, যে আমরা ভাই পঞ্চম অধ্যায় মানে সবাই বুঝছে সি প্রোগ্রামিং, অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। ভাই এইটা ছাড়া তো আরও কিছু আছে বোঝার মতো। আপনি পরীক্ষা যদি ক খ এগুলো যদি আপনি না করেন, মানে আপনি না অ্যান্সার করেন, 7 মার্ক অ্যান্সার করে আপনি কত পাবেন? 7 মার্ক দিয়ে আপনি জীবনে A+ আশা করা উচিত না। সো এই ব্যাখ্যামূলক পার্টটা একটু ফোকাস দিয়ে পড়া উচিত। যেমন পঞ্চম অধ্যায়ের ব্যাখ্যা কি হইতে পারে, এই প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ভাষা কি, সফটওয়্যার কি, প্রোগ্রাম তৈরির ধাপ কি কি আছে, মানে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রাম ডিজাইন ধাপে কি কাজ করা হয়। যেমন প্রোগ্রাম ডিজাইন 3 ভাবে করতে পারি, অ্যালগরিদম, ফ্লোচার্ট আর কি সুডোকোডের মাধ্যমে। তো এই 3টা দিয়ে আমরা প্রোগ্রাম ডিজাইন করতে পারি। আসতে পারে সুডোকোড একটি ছদ্ম প্রোগ্রাম ব্যাখ্যা করো, খ নাম্বারে আসতে পারে। অ্যালগরিদম ও সুডোকোডের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। সো এই যে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড একটু পার্থক্যগুলো পড়ে নেবেন। আচ্ছা, এরপর যেটা আসতে পারে যে প্রোগ্রামিং ভাষা কয়টা স্তরে ভাগ করা হয়, নিম্ন স্তর ও উচ্চ স্তরের মধ্যে পার্থক্য, মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষার মধ্যে পার্থক্য, মেশিন ভাষার সুবিধা অসুবিধা, অ্যাসেম্বলি ভাষার সুবিধা অসুবিধা। ভাই এগুলো স্কিপ, আপনি A+ পাইতে চাইলে ভাই এই বেসিক জিনিস এগুলো কতক্ষণ লাগে পড়তে ভাই? আধা ঘন্টা, 1 ঘন্টা?
সো এইটা তো মানে অনেক বাঙালিরা এটা করে, কিন্তু আপনারা ভাই এগুলো করবেন না। মানে আপনি যদি A+ পাইতে চান, A+ না আপনি আরো অনেক ভালো পাবেন। আমি তো মুখে জাস্ট মানে ফর্মালিটির জন্য বসে আসি। আইসিটি ভাই যথেষ্ট সহজ একটা সাবজেক্ট, 90-95 উঠানো কোনো খুব ব্যাপার হবে না। যেহেতু আমরা আপনাকে ওইভাবে গাইড করতেছি, বাংলাদেশে অনেক ভালো ভালো টিচার আছে, কিন্তু আপনারা তো শুনতে চান না, সমস্যা এই জায়গায়। আপনারা চান কোয়েশ্চেনটা আপনাদেরকে দিয়ে দেবে, ওগুলো পড়ে যান। ভাই এত শর্টকাট দরকার নাই। আপনি শিখলে আলটিমেটলি আপনি নিজে জানা হইলো, আপনি পরীক্ষা অ্যান্সার করলেন, নাহলে আপনি যেগুলো অন্যগুলো শর্টকাট করলেন, সমস্যা নেই তো। আচ্ছা, যাই হোক, আমি অনেক কথাবার্তা বলে ফেলছিলাম। ব্যাখ্যামূলক পার্টগুলো একটু ভালো করে পড়বেন, খুব বেশি করে যেটা পড়বেন, যে এতক্ষণ যেগুলো বলছে এগুলো পড়বেন, অনেক বেশি যেটা কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে কোনটা সুবিধাজনক, অনুবাদক প্রোগ্রাম ব্যাখ্যা করেন। কম্পাইলার ইন্টারপ্রেটার থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে কোনটা সুবিধাজনক, পার্থক্য, ব্যাখ্যা, হাবিজাবি। এরপর ডিবাগিং কি, বাগ কি, ইত্যাদিতে এই ব্যাপারগুলো একটু পড়বেন। খ নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো। এরপর যেটা পড়বেন, সি কেস সেন্সিটিভ ভাষার পর পড়বেন যেটা হলে সি কে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয়। প্রোগ্রামিং ভাষার যে স্তরগুলো আছে, নিম্ন স্তর, মধ্যম স্তর, উচ্চ স্তর, বা এই যে স্তরগুলা কোনটা কোন প্রজন্মের, এসকিউএল কোন প্রজন্মের ভাষা। এরপর এরপর হচ্ছে যদি বলি সিপিপি, সি প্লাস প্লাস কোন প্রজন্মের ভাষা। সো পঞ্চম প্রজন্মের ভাষা কোনটা, বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোনটা, আসতেই পারে। একটু হালকা আইডিয়া নিয়ে যাবেন, কিছু মানে আপনার টেস্ট পেপার মেডিসিন লাস্টে কিছু দেয়া আছে, সব কিছুর পর ওগুলো একটু দেখবেন। যাই হোক, আমি যদি মেইন গ আর ঘ এর জন্য যদি বলি, গ আর ঘ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রোগ্রাম তৈরির ধাপসমূহগুলো ব্যাখ্যার মধ্যে আর কি। এরপর হচ্ছে এই যে অ্যালগরিদম ফ্লোচার্ট একটু ডিটেলস, কিন্তু মেইনলি এই যে বলছি গ আর ঘ, এইখান থেকে সাধারণত অ্যালগরিদম থেকে বেশিরভাগ ক্ষেত্রে আর কি কোশ্চেন আসে, ফ্লোচার্ট থেকে আর হচ্ছে সি প্রোগ্রাম থেকে। সো আপনার যেই প্রোগ্রামগুলো আপনাদেরকে শেখানো হয়েছে, কিছু প্রোগ্রামে আপনাদেরকে আপনার মানে আমি তো আসলে অনলাইনে আপনাদের এই ব্যাচ মানে যারা HSC 25 তারা আমার ক্লাসগুলো আমার মানে পান নাই, কারণ আমি অনলাইনে ওই সময় অ্যাভেল ছিলাম না। সো আপনাদেরকে আপনার যে ভাইয়া পড়াইছে, যে আমি কিছু প্রোগ্রাম বলে দিই, আপনার বইয়ের মধ্যে হয়তো আছে, একটু দেখে নিতে পারেন। এরপরও যদি আপনাদের প্রয়োজন লাগে, না স্যার ম্যারাথন ক্লাস লাগবে, একটু কমেন্ট করে জানান, ম্যারাথন ক্লাস দিব, কোনো সমস্যা না, আপনার চাহিদার উপরে ডিপেন্ড করতেছে। সো আমি কিছু টপিক বলি যেগুলো আসবে বা আসার সময় না। লিপ ইয়ার ভাই খুবই গুরুত্বপূর্ণ। লিপ ইয়ার, দুইটি সংখ্যা অথবা তিনটি সংখ্যা, দুইটি অথবা তিনটি, বৃহত্তম অথবা, আমি সংখ্যা লিখতেছি বুঝে নিন, বৃহত্তম অথবা ক্ষুদ্রতম, এরকম কিছু আসতে পারে। এরপর আসতে পারে কিছু বেসিক ক্যালকুলেশন মানে কি ভাই, এগুলো আপনাকে সবকিছু, আপনার ইন্টারমিডিয়েটে আপনারা পরীক্ষা দিতেছেন, 2 দিন পর ভার্সিটিতে উঠবেন, সবকিছু বুঝায় বলতে হবে না। যেমন বেসিক ক্যালকুলেশনের কথা যদি বলি, ভাই রহিমের কাছে আছে 20 টাকা, তার বান্ধবী সখিনের কাছে আছে 10 টাকা, তার বন্ধু করিমের কাছে আছে 30 টাকা, তাদের কাছে মোট কত টাকা আছে, এইটা নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম। অথবা বলবে হাসানাত স্যার একটা প্রোগ্রাম তৈরি করতে চায় যেখানে একসাথে 5টি সংখ্যার গড় নির্ণয় করা যাবে। অথবা জাস্ট কথার কথা, সখিনের কাছে 10টা আম আছে, এর মধ্যে 3টা আমের একটা ওজন বলে দিছে, প্রথম একটা আমের ওজন হচ্ছে 10 কেজি, আরেকটা আমের ওজন হচ্ছে 12 কেজি, আরেকটা আমের ওজন হচ্ছে 20 কেজি। এখন বলা হয়েছে তাহলে 10টা আমের ওজন কত হবে, এটা তো ভাই বেসিক, ঠিক আছে। 10টা আমি 3টার অ্যাভারেজ করি, গড় আমি নিচে বের করে গড়টারে গুণ করে দেবো। ধরেন আমার হচ্ছে প্রথমটা হচ্ছে মনে করেন জাস্ট কথার কথা A প্লাস B প্লাস C ভাগ কত 3, তাহলে আমি অ্যাভারেজ ওজনটা পাইলাম, অ্যাভারেজ ওয়েটটা আমি পাইলাম। তারপর এই অ্যাভারেজটাকে আমি যদি টোটালটা যদি চিন্তা করি, টোটাল কি হবে, অ্যাভারেজটাকে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে অ্যাকুরেটটা পেয়ে যাবো। মানে অ্যাকুরেট বলতে টোটাল 10টা কত হতে পারে। সো এইরকম অনেক কিছু বলে দিবে। যেমন আরেকটা আমরা জোর, এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন বলছি জোর, বিজোড়, হ্যাঁ, এরপর হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা নির্ণয়, ধনাত্মক, ঋণাত্মক। এখন এই কনসেপ্ট ভাই সবকিছু ডিরেক্ট বলে দিবে না, এই কনসেপ্ট কাজে লাগায়। আমি একটা বোর্ড কোশ্চেন দেখছি, মানে আমি যে স্টুডেন্টদেরকে পড়াই সেই তাদের টেস্ট পরীক্ষা এরকম কোশ্চেন আসছে, খুব ভালো লাগছে, চমৎকার লাগছে ব্যাপারটা, যে বলা হয়েছে কোনো একটা সংখ্যা একটা প্রোগ্রাম তৈরি করবে, যেই প্রোগ্রামটাকে যদি 5 দ্বারা ভাগ দেয় তাইলে এত হবে, 7 দ্বারা ভাগ দিলে বলবে এইটা, কথার কথা 5 দ্বারা ভাগ দিলে বলবে x, 7 দ্বারা ভাগ দিলে বলবে y, 5 আর 7 দুইটা দিয়ে ভাগ দিলে বলবে z, বোঝানোর জন্য জাস্ট বলতেছি। আর যদি কোনোটা দিয়ে ভাগ না যায় তাহলে বলবে ট্রাই অ্যাগেইন।
এখন তাহলে এইটা ভাই কেমনে বুঝবেন 5 দিয়ে ভাগ গেছে কিনা? ওই যে বুঝার ব্যাপার, 5 দিয়ে ভাগ গেছে বোঝার অপশন কি, সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ দেবো, ভাগশেষ 0 আসে কিনা। মানে এইটার জন্য শর্ত হচ্ছে জাস্ট সংখ্যাটা যদি n হয়, n mod 5 ইকুয়াল 0 কিনা, এইটা n mod 7 ইকুয়াল 0 কিনা, সাতেরটা যদি আসে। আর যদি মানে দুইটা দিয়ে যদি যায় n mod 5 and n mod 7 ইকুয়াল 0 কিনা, ইকুয়াল 0 কিনা। সো এইটা হলো z। এখন এই জায়গায় যে ভুলটা করে অনেকে আগে এটা করে আর এটা না, এই চিন্তা করেন ভাই যেটা 5 দিয়ে যাবে এটা তো 7 দিয়েও যেতে পারে, তো একটা কাজ করে আগে চেক দেবো দুইটাই যায় কিনা। সো প্রথম শর্ত হবে দুইটাই চেক দেবো, এরকম টাইপের বুদ্ধি কাজে লাগিয়ে দেবো। সি প্রোগ্রাম দুইটা সলিউশন আসবে আমার ধারণা, একটা সলিউশন যথেষ্ট ইজি আসবে। যেমন আরেকটা টাইপ যদি বলি ত্রিভুজ অথবা আয়ত অথবা বৃত্ত অথবা বর্গ, এগুলোর ক্ষেত্রফল, ত্রিভুজ আয়ত বৃত্ত অথবা বর্গের ক্ষেত্রফল, এরপর মানে এরকম টাইপের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে। এমন একটা সহজ একটা আসবে, অথবা এগুলো ডিরেক্টলি বলবে না, চিত্র দিয়ে দিবে, একটা চিত্র দিব আয়ত, আরেকটা দিবে এটা। সো এরকম টাইপের একটা দিয়ে দিবে। আর একটা টাইপ আছে যেটা আসলে খুব আমার মনে হয় যে অনেক বেশি 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিসিডি, মানে গসাগু লসাগু মানে এলসিএম। এগুলা এমন হয়তো বলবে দুইটা সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় করো, অথবা দুইটা সংখ্যার মধ্যে গসাগু এবং লসাগু দুইটাই নির্ণয় করো। সো এরকম কিছুও বলতে পারে। আর এইগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম কাহিনী আসতে পারে, বলবে ক্ষেত্রফল নির্ণয় করো, অথবা ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো, অথবা পরিসীমা নির্ণয় করো, মানে একসাথে দুইটা বলতে পারো, একটাও বলতে পারে। তো এইগুলো কিন্তু আপনাকে ওইভাবে খেয়াল করতে হবে। আচ্ছা, গসাগু লসাগুটা একটু দেখে যাবেন, মানে দেখে যাবেন বলতে কি, আমি কিন্তু পঞ্চম দিনে এত ডিটেলস বলি না, কারণ যারা পঞ্চম অধ্যায় পড়ছেন তারা বুঝে গেছেন। আর পঞ্চম অধ্যায় একদিনে এইসব জিনিস হবে না, কেউ যারা যদি আগে না পড়ে থাকেন ভাই বাদ, ম্যারাথন ক্লাস করেও খুব বেশি লাভ হবে বলে মনে হয় না, যদি বেসিকে ঝামেলা থাকে, রিস্ক বেশি হয়ে যাবে। হ্যাঁ, এমসিকিউর জন্য দরকার, এমসিকিউর ব্যাপারটা একটু পরে বলতেছি। আচ্ছা, সো জিসিডি এলসিএম এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা হচ্ছে যদি বলি মৌলিক সংখ্যা, যেটাকে আমরা প্রাইম নাম্বার বলতে পারি। হ্যাঁ, প্রাইম নাম্বার, কোন একটা সংখ্যা প্রাইম নাকি নট প্রাইম, এটা যাচাই করা। আসতে পারে এত থেকে এত পর্যন্ত, মানে প্রথম 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা, অথবা 30টি মৌলিক সংখ্যা, সেগুলো কিন্তু খেয়াল করতে হবে। আরেকটা হচ্ছে ধারা, ধারা অথবা লুপের ব্যবহার। যদিও ধারার সাথে লুপটা ইনডিরেক্টলি সম্পর্কিত। লুপ কি? একটা নির্দিষ্ট শর্তের ভিত্তিতে একই কাজ বারবার করা, একই স্টেটমেন্ট বারবার এক্সিকিউট করা একটা নির্দিষ্ট কন্ডিশনের ভিত্তিতে, সো সেটাকে আমরা লুপ বলি সাধারণত। আর ধারার মধ্যে আমরা এরকম কাজগুলোই করি সাধারণত। সো ধারা থেকে কোশ্চেন আসতে পারে, ধারা কি কিরকম আসতে পারে ভাই, বলতে পারে 1 + 4 + 7 + ... n পর্যন্ত আসতে পারে। এরপর আসতে পারে মনে করেন 5³ ইন্টু 7⁵ ইন্টু 9⁷ ইন্টু ... ইন্টু n পর্যন্ত, n⁻n-2 পর্যন্ত। সো বুঝে নেবেন। এগুলা যদি আপনাদের ম্যারাথন ক্লাস লাগে একটু কমেন্ট করে জানান। আমি কিন্তু জানি যে আপনার মোটামুটি সব হইছে, আমি জন্য জাস্ট সাজেশন দিতেছি, মেইন পয়েন্টগুলোকে হাইলাইট করতেছি। তো আমাকে কিন্তু মানে যদি আপনার লাগে আমাকে কিন্তু জানাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো এইটা গেল হচ্ছে এরকম টাইপের ধারা। ধারা আমরা অনেকভাবে এরকম, আসলে ব্যাপারটা অন্যভাবেও আসতে পারে। বলবে যে প্রথম, জাস্ট আমি একটু পরে লিখে এদিকে যেহেতু জায়গার খুবই অভাব, আসতে পারে যে ধরেন বলবো প্রথম 30টি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার সমষ্টি অথবা গুণফল, যাই হোক কোনো সমস্যা নেই, একই কথা। আবার এমনও আসতে পারে একটা ধারা দিল 1 মনে করেন 2/7 ইন্টু 2/10 ইন্টু 2/13 ইন্টু ... ইন্টু 2/n, এমনও আসতে পারে। সো সবগুলোর জন্য অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম লাগবে। সবচেয়ে হাইলাইট, মানে আমি আশা করি বুঝতে পারছেন। যদি সিম্পলি বলি ভাই, আপনাকে শর্ত টাইপের একটা মানে প্রোগ্রাম আসতে পারে, সেটা প্রোগ্রামের ফ্লোচার্ট হইতে পারে, অ্যালগোরিদম হইতে পারে, সি প্রোগ্রাম হইতে পারে। আবার হচ্ছে কি বলবো, যে ক্যালকুলেশন, নর্মাল জাস্ট ইনপুট নিবে, ক্যালকুলেশন করবে, প্রিন্ট করে দিবে, এরকম টাইপের আসতে পারে। আবার হচ্ছে যদি বলি ওই যে লুপ টাইপের আসতে পারে। তো এর বাইরে তো আমাদের কিছু নাই, কিন্তু এইটা একটু ভালো করে দেখেন, প্রাইম নাম্বারেরটা
এর আগের বার কিন্তু আসছিল 23-এ আসছিল মেবি, হ্যাঁ 23-এ। সো এবার কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে। প্রাইম নাম্বারটা একটু দেখেন। খুব বেশি যদি গুরুত্বের কথা বলি, এই যে এইখান থেকে, হ্যাঁ ইনশাল্লাহ এইগুলো হচ্ছে মোটামুটি সহজ। আর লাস্ট যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, ক্যালভিন। সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নিয়ে নেওয়া, ফারেনহাইট থেকে ক্যালভিন স্কেলে তাপমাত্রা নিয়ে নেওয়া, ক্যালভিন থেকে সেলসিয়াস, এরকম কিছু আসতে পারে। সো এগুলো একটু ভালো করে দেখেন। আমার মনে হয় এর বাইরে খুব বেশি কিছু আসার সম্ভাবনা নাই। এর বাইরে আসার সম্ভাবনা না, আবার এটা বলার আরেক ঝামেলা, বলবেন ভাইয়া এর মধ্যে তো কোনো কোয়েশ্চেন পাই না। এই আসলে এর বাইরে বলতে কি এই কনসেপ্ট কাজে লাগে আসবে। প্রোগ্রামিং যারা করে, যারা কম্পিটিটিভ প্রোগ্রাম, আপনার এখানে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে ভবিষ্যতে পড়বেন তারা টের পাবেন জীবনে আমরা সকল সমস্যা হুবহু কমন পাই না। আমাকে ছোটবেলায় যেরকম টাইপের ম্যাথ শেখানো হয়েছে এখন কিন্তু আমি এই টাইপের ম্যাথ করি না, আরেক টাইপের ম্যাথ আমাকে করতে হইতেছে। আমি ছোটবেলায় যে সমস্যাগুলো পড়ছিলাম এখন কিন্তু আমার ওই বুদ্ধি অনেকটা ওই রকম কাজে লাগে, তো আরেক টাইপের সমস্যা আমি পাইতেছি। তো সমস্যা অলওয়েজ ফিক্স না, প্রোগ্রাম অলওয়েজ ফিক্স না। আপনাকে প্রোগ্রাম শেখানো হয়েছে এইটা, প্রোগ্রাম আসবে আরেকটা, কিন্তু কনসেপ্ট হয়তো এরকম কাজে লাগবে। সো এইখানে জাস্ট বুদ্ধি কাজে লাগবে। যে বলছিলাম এইটা দিয়া কি ফার্স্টে এটা চেক দিব, এরপর এটা না হইলে লাস্টে কি বলবো, ট্রাই এগেন প্রিন্ট করে দিব। এরকম টাইপের যেগুলো আছে আপনারা এটা খুব ভালো বুঝতে পারবেন কিছু পরিমাণ বোর্ড কোয়েশ্চেন অথবা টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন যদি আপনারা সলভ করতে পারেন মেড ইজি বা টেস্ট পেপার থেকে, যে কোনো, আমি কোনো পাবলিকেশনের নাম বললাম না, সবই ভালো, আপনার যেটা ভালো লাগবে ওইটা থেকে আপনি জাস্ট পড়েন। সো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কী টাইপের প্রবলেমগুলো করবেন। আমি জাস্ট সিম্পলি বলি, লিপ ইয়ার খুব ভালো করে পড়বেন, সেলসিয়াস, ফারেনহাইট, ক্যালভিন খুব ভালো করে পড়বেন, ক্যালকুলেশন যেমন গড়, সমষ্টি নির্ণয়, হ্যাঁ অথবা নির্দিষ্ট পরিমাণ ওজন নির্ণয়, এই হাবিজাবি এগুলো নির্ণয় শিখবেন। এরপর যদি বলি আপনাদেরকে ধারা খুবই গুরুত্বপূর্ণ। এরপর যদি বলি গসাগু, লসাগু অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। এরপর যদি বলি মৌলিক সংখ্যা কিনা এটা, আর যদি বলি ধারা অথবা লুপ 100 বার আইসিটি প্রদর্শন করার জন্য HTML কোড লিখো। তো এইগুলা সব গেল। এবার একটু একটা কাজ করি, আপনাদেরকে একটু একটা ব্যাপার বলে দেই। আমি আসলে আমাদের ম্যারাথন ক্লাসে ম্যারাথন ক্লাসটা যদি করাইতে পারি আপনাদেরকে ইনশাল্লাহ এটা দেখাই দিব। অনেক সময় লুপ কনভার্সন বলতে পারে, লুপ কনভার্ট করা মানে কি, আমরা সাধারণত লুপের জন্য 3টা, ফর, ওয়াইল, ডু ওয়াইল, 3টাকে আমরা লুপ বলতেছি, বা এই 3টা লুপই আমরা শিখি। এখন অনেক সময় কি করবে, বলবে উদ্দীপককে একটা ফর লুপ দিয়ে দিবে, বলবে ফর লুপকে ওয়াইল লুপে কনভার্ট করে। এটা মাত্র মানে উদ্দীপকে অ্যান্সারে লেখা যায়, জাস্ট একটু চেঞ্জ করে দিলে হবে। আবার ওয়াইল লুপকে ডু ওয়াইল লুপে কনভার্ট করো, বা উদ্দীপকের লুপটিকে বা উদ্দীপকের প্রোগ্রামটিকে ওয়াইল লুপের মাধ্যমে দেখাও বা ডু ওয়াইল লুপের মাধ্যমে দেখাও। বা এই লুপ ছাড়াও আমরা কি বলবো, এটা হচ্ছে কন্ডিশনাল যে স্টেটমেন্ট বা কন্ডিশনের মাধ্যমে আমরা লুপ কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, সো আমরা গো টু ইফ ব্যবহার করতে পারি চাইলে, আবার সো আমরা গো টু ইফ দিয়েও আসতে পারি। সো ফর, ওয়াইল, ডু ওয়াইল, গো টু ইফ অনেক অনেক ভালো করে পড়বেন। যে কোনো প্রোগ্রামের জন্য আপনি এই 3টা দিয়ে করতে পারেন, ফর, ওয়াইল, ডু ওয়াইল, আর এটা কি ইফ, গো টু আমরা যেটাকে বলি। আসলে এটা লুপ না, কিন্তু মানে আমরা জোর করে লুপের কাজ করি এটা দিয়া, লাস্টেরটা দিয়া। এই কয়েকটা কাজ মানে এইটা থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমি একটু বলে দিন, এটাকে মানে 5 স্টারের উপরে যদি কিছু থাকে এইটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এমসিকিউতেও মাঝে মধ্যে হয়তো কাজে লাগতে পারে। আচ্ছা, যদি বলি এমসিকিউর জন্য, হ্যাঁ এমসিকিউর জন্য চ্যাপ্টার 5 থেকে যেটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা লুপ, এটা আসবেই, একটা লুপের কোড দিয়ে দিবে, মাঝখানে ব্রেক স্টেটমেন্ট অথবা কন্টিনিউ স্টেটমেন্ট দিবে, বলবে উদ্দীপকের লুপটি কতবার রান হবে, উদ্দীপকে কি আউটপুট দেখাবে, ইত্যাদি 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 ইত্যাদি। সো এইটার জন্য আপনাকে কী করতে হবে, ওই যে ফর লুপ বা ওয়াইল লুপ, ডু, এগুলোর এক্সিকিউশনটা প্রপারলি বুঝতে হবে। উদ্দীপকের লুপটা রান করার পর আই এর মান কত হবে, উদ্দীপকের লুপটা রান করার পর এস এর মান কত হবে, খেয়াল করতে হবে যে এস প্রিন্ট করছে নাকি আই প্রিন্ট করছে, মানে প্রিন্ট কোন ভ্যারিয়েবলটার মান প্রিন্ট করতেছে। ক্লিয়ার? আচ্ছা, সো আমি বুঝাইতে পারছি আশা করি এমসিকিউর জন্য। আর কোনটা কত বাইট, এটা অনেকবার আসছে আপনাদের কোনো না কোনো একটা বোর্ডে আসবে শিওর, যে বলা হবে ইন্টিজার কত বাইটের বা ইন্টিজার কত বিটের, বিটও আসতে পারে বাইটও আসতে পারে, খেয়াল করে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, এই ডেটা টাইপগুলো বা এই যে ভ্যারিয়েবলগুলো, হ্যাঁ নির্দিষ্ট ডেটা টাইপের যে ভ্যারিয়েবলগুলো, এগুলোর সাইজ কত ইনডিরেক্টলি আসতে পারে। ধরেন লেখা আছে INT স্পেস দিয়ে x6 এ, বলবে x কতটুকু ডেটা সাইজ গ্রহণ করবে, এটা এক্স এর জন্য এটা কতটুকু জায়গা দখল করবে।
সো এইখান থেকে আমি আপনাকে আশা করি বুঝাইতে পারছি ডেটা টাইপগুলো যেগুলো আছে, এই যে ভ্যারিয়েবলগুলো, এগুলো সাইজগুলোকে আপনি ইন্টিজার, ক্যারেক্টার, ইন্টিজার, এরপর কি ফ্লোট, এরপর কি ডাবল, একটু মনে করাই দিই, নাহলে আপনার আবার ভুলে যাবেন। যদি ইচ্ছা ছিল শুধু ম্যারাথনেই দেখাবো, তবু একটু যেহেতু এই ক্লাসটা অনেকটাই কিছু কভার করছে, এখানে একটু দেখাই দিই। আপনার ফার্স্টে কি ক্যারেক্টার, এরপর আছে ইন্টিজার, এরপর আছে কি ফ্লোট, এটা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে, এই জন্য কিন্তু আলাদা করে দেখাইতেছি। এরপর হচ্ছে ডাবল। ক্যারেক্টারে কি 1 বাইট, ডাবল মানে আস্তে আস্তে দ্বিগুণ হতে থাকবো, 2 বাইট, এটা কি 4 বাইট, ডাবল কি 8 বাইট। আশা করি বুঝতে পারছেন। মানে ক্যারেক্টার মনে করে ক্যারেক্টার কতটুকু জায়গা দখল করবে, 1 বাইট মানে কত বিট, 8 বিট। ইন্টিজার কত বাইট, 2 বাইট মানে কত, এত। সো এইগুলো কিন্তু একটু বুঝতে হবে। ইন্টিজার হচ্ছে 2 বাইট মানে হচ্ছে কত, 16 বিট, 8 দিয়ে গুণ হবে, কারণ 1 বাইট মানে 8 বিট। সো এইভাবে এই প্রত্যেকটা একটু ভালো করে মনে রাখবেন আপনারা, এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। অনেকবার আমি দেখছি এই টাইপের সি প্রোগ্রাম আসছে, যে ধরেন আপনাকে উদ্দীপকে তারা একটা সি প্রোগ্রাম লিখে দিবে, কিন্তু সি প্রোগ্রামটা লিখে ইচ্ছা করে ভুল করে দিবে, মানে আপনাকে এটা ডিবাগ করতে বলবে। ডিবাগ মানে কি, প্রোগ্রামের ভুল ত্রুটিগুলোকে খুঁজে বের করে সেটাকে সংশোধন করা। সো উদ্দীপকে এই কাজটা করবে, উদ্দীপকে একটা প্রোগ্রাম দিয়ে দিবে, সেই প্রোগ্রামটাতে তারা কিছু কিছু জায়গায় সেমিকোলন দিবে না, হ্যাঁ, ফরের মধ্যে যেখানে আপনার আলাদা আলাদা করার জন্য মাঝখানে হচ্ছে সেমিকোলন দেওয়া হয়েছে, সেমিকোলন দিবে না, বা একটা সেমিকোলন বেশি দিবে। ইফের মধ্যে অটোমেটিক ভুলে একটা সেমিকোলন দিয়ে দিবে তারা। তো আপনাকে এটাকে সংশোধন করতে হবে এবং এই ভুলগুলো বলে দিতে হবে। ধরেন একটা ফ্লো চার্ট দেওয়া আছে, যেটা আমরা সাধারণত যে ফ্লো চার্টগুলো আমি আমার স্টুডেন্টদেরকে করাইছি বা বেশিরভাগের স্যাররা করায়, ওয়াইল লুপের ফ্লো চার্টটা দিয়ে করায়। ওয়াইল মানে আসলেই আগে শর্ত চেক দিবে, শর্ত মানলে স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে, তারপর আবার ওই শর্তে চলে আসবে। সেটা ওয়াইলের মতো করে কাজ করতেছে, বলবে এটা ডু ওয়াইলের মতো করে কনভার্ট করো। মানে জাস্ট ওয়াইল মানে আমরা শর্তটা যেখানে আগে চেক দিতেছে, এখানে শর্তটা পরে চেক দিব, ঘুরতে থাকবে এইভাবে। শর্ত চেক দিবে, শর্ত মানার পর মানে ঘুরে আবার ওই স্টেটমেন্টে চলে যাবে। শর্ত মানলে ওই স্টেটমেন্টে যাবে, নাহলে মানে ক্লোজ করে দিবে। তো এইরকম টাইপের আসতে পারে। আবার অনেক সময় বলবে সি প্রোগ্রাম দিয়ে দিবে, সি প্রোগ্রামের জন্য আপনি ফ্লো চার্ট আঁকেন, ফ্লো চার্ট দিয়ে দিবে, ফ্লো চার্টের জন্য আপনি সি প্রোগ্রাম লিখেন। তো এই টাইপের সৃজনশীলগুলো আসবে, একটু দেখে নেবেন। কিছু পরিমাণ সৃজনশীল আপনাকে ভাই সলভ করতেই হবে। শুধু ম্যারাথন ক্লাস করে আপনি একটা মানে আপনার মাথার মধ্যে একটু হালকা সব লানা দিয়ে দেয় যেটা এই টপিকগুলো আছে, শেষ। কিন্তু আলটিমেটলি আপনাকে একটু ভালো করতে হলে আপনাকে কিছু পরিমাণ সিকিউ সলভ করে যেতে হবে। এই যে আমি যে টপিকগুলো বলছি হুবহু অনেকগুলো আসবে, একটু কোয়েশ্চেন ঘুরেও দিতে পারে। সো আপনি এমসিকিউতে অ্যান্সার করার আগে বা সিকিউতে একটু কম ঘুরে, এমসিকিউতে অনেক ক্ষেত্রে একটু হালকা মডিফাই করে দেবে, অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। সো এই জন্য বলবো, যেমন ইন্টিজারের জায়গায় লং ইন্টিজার বলতে পারে, ঠিক আছে, তখন কিন্তু আবার ভ্যালুটা মানে এই জন্য বলবো আগে কোয়েশ্চেনটা পড়বেন, সে অনুযায়ী অ্যান্সার করবেন। ভাই আমি এমসিকিউর ক্ষেত্রে অনেস্টলি বলি, কোনো সাজেশন, কোনো শর্টকাট, কোনো ওইভাবে ভিডিওর উপরে ডিপেন্ড করার দরকার নেই। এমসিকিউ আমি যেগুলো বলছি, যেমন আপনাকে যদি 3.1 এর কথা যদি বলি, 7 অক্টালে আছে, এটার পরবর্তী সংখ্যা কত, এমন একটা এমসিকিউ আসতে পারে। বা এ আছে, এটার পরবর্তী সংখ্যা কত, হেক্সাডেসিমালে আসতে পারে এরকম। বা 101 কোন সংখ্যা পদ্ধতিতে আছে, বহুপদীতে দিবে, বাইনারি, অক্টাল, ডেসিমেল, কোনটায় কোনটায় আছে। তো এইরকম টাইপের এমসিকিউ কিছু বেসিক আমরা বলতে পারি। এইগুলো যেগুলো বলছি এগুলো আপনারা পারবেন বা শুনছেন, ট্রাই করবেন, ইনশাল্লাহ 12-15টা বা 10টা অনেকগুলো ইনশাল্লাহ কমন আসবে। এই যে যেই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি, এগুলো যদি আপনি একটু রিভাইজ করতে পারেন, একটু দেখে যেতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা খুব ভালো পারবেন। বাট পয়েন্ট হচ্ছে, আপনি তো ভাই 15টা আপনার টার্গেট 25টার মধ্যে 25টাই মনে করেন, 25টার মধ্যে 22টা 23টা। সো এইগুলো কিন্তু ভাই কোনো একটা ভিডিওতে কখনো কভার হবে না। আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলবো, 100% গ্যারান্টি দিয়ে বলবো। হ্যাঁ, আমরা ভিডিওর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু নাইলে তো আপনারা দেখতে চান না, হয়তো আমাদের ইনস্ট্রাক্টররা বিভিন্ন কোচিং বা আমি যেই আইটি স্কুলে পড়াই, এইখানেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভিডিওতে একটু মাঝে মধ্যে একটু হয়তো ওইভাবে মানে আকর্ষণ করার জন্য অনেক কিছু বলে, বাট নেভার ভাই, একটা ভিডিও থেকে সব কমন আসে। হয়তো লাকিলি দুর্ঘটনা ঘটে যাবে, দুর্ঘটনা লাকিলি এরকম হইতে পারে, বাট খুব চান্স কম। তাই ভালো স্কোরের জন্য এখনই অনেক পরিমাণ আপনি এমসিকিউ সলভ করেন। সিকিউতে যা পড়ছেন, যা বলছে এগুলো রিভাইজ করেন, কিন্তু এমসিকিউতে ভাই কোনো রকম ছাড় দিয়েন না। এমসিকিউ যত পারবেন নিজেরা সলভ করবেন। আমি বিশ্বাস রাখি আপনারা ভালো স্কোর করবেন। আপনারা একটু বুঝা শুনে অ্যান্সার করেন, খালি কোয়েশ্চেন দেখে লাভ দিয়ে টিকমার্ক দেন না, উদ্দীপক মানে কোয়েশ্চেনটা পড়বেন, এরপর টিকমার্কগুলো দিবেন। অনেক আপনার জন্য অলওয়েজ দোয়া থাকবে। স্মার্ট বোর্ডটা তো আমাদের এখন আসে নাই, সো হোয়াইট বোর্ডে আমরা আসলে ক্লাস নিয়েছি, জানি না আপনাকে কতটুকু বুঝাতে পেরেছি। যাই হোক, আপনারা যেটুকুই পেয়েছেন, আমার মনে হয় যেটুকু বুঝিয়েছি, যদি ক্লাস মনোযোগ দিয়ে থাকেন, ইনশাল্লাহ আপনারা খুব ভালো পারবেন এবং ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা কমন আসবে। সো আমরা আজকের ক্লাসটি এখানে এন্ড করতে যাচ্ছি। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।